বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1442তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ রিদওয়ান হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক করুণ শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ইন্ডিয়াতে নিজের সুন্দরী বউকে বিক্রি করে কোটি টাকায়। এই গল্পটা রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এক জেলার ছেলে মোহাম্মদ রিদওয়ান হোসেনের মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ রিদওয়ানের জীবনের চরম প্রতারণার ফাঁদে পড়া এক করুণ বাস্তব জীবনের গল্প। এটা শুধু গল্পই নয়, আমার কাছে মনে হয় বাংলাদেশ তথা দুনিয়ার সমস্ত মানুষদের কাছে এই গল্পটা হয়ে থাকবে এক শিক্ষার প্রতীক হয়ে। এই গল্প থেকে আপনি যা শিখবেন তা হয়তো আপনার পুরো জীবনকে পাল্টে দিতে পারে। একটা সময় আপনি আল্লাহ তাআলার কাছে আফসোস করবেন যখন আপনি অন্ধকার কবরে চলে যাবেন। দুনিয়াতে করা এই কুকীর্তিগুলোর হিসাব যখন আপনার কাছে ফেরেশতারা চাইবে, ওই মুহূর্তে আপনি আল্লাহকে কেঁদে বলবেন, হে আল্লাহ, আমাকে আরেকটা বার সুযোগ দেওয়া হোক, আমার এই পাপের জন্য আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও, আমাকে দুনিয়াতে পুনরায় আবারও পাঠাও, এবার আমি দুনিয়ায় এসে সবগুলো ভালো কাজ করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই সময়টাতে মহান রাব্বুল আলামিন আপনার কোনো দোয়া আর কবুল করবে না, কারণ মৃত্যুর পরে দোয়ার দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সুতরাং জীবিত থাকা অবস্থায় রিদওয়ানের এই জীবনের গল্পটা শোনেন এবং গল্প শুনে জীবিত থাকা অবস্থায় আল্লাহর কাছে তওবা পাঠ করে ভালো পথে আসুন এবং আপনি যেন এই প্রতারণা থেকে বেঁচে যান তা গল্প শুনে সতর্ক হন। সবাইকে অনুরোধ করব গল্পটা শেষ পর্যন্ত শুনে রিদওয়ানকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিদওয়ান হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনীষ সহ আমার 2জন কাকা আর 1জন জেঠু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজধানী শহর ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলার এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শ্রমিক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছিলাম রাজধানী ঢাকারই এক পাটকলে আমার বাবা চাকরি করত। খুব কম টাকা বেতন পেত, তা দিয়ে আমাদের পরিবারটা খুব কষ্ট করে চলতো। আমরা 3 বেলা 3 মুঠো পেট ভরে ভাতও খেতে পারতাম না। পরিবারের সংখ্যা ছিল অনেক মানুষ, কিন্তু উপার্জন করতো খুব কমের আয়। আমার যে 2 কাকা ছিল এরাও ঠিকঠাক মতো কামাই রুজু করতো না। বাবার ওই ইনকামের উপরে তারাও চলতো। যেটা ছোট দোকান চালাইতো তা দিয়ে তিনি তার পরিবার চালাতে খুব কষ্ট হয়ে যেত। আমার বাবার পক্ষে এত বড় সংসার টানা বড় দায় হয়ে গেল, যার কারণে ছোটবেলা থেকে আমিও সংসারের হাল ধরি। আমিও মানুষের জমি জামাতে এখানে সেখানে টুকিটাকি কাজবাজ করি এবং তাই দিয়ে যে টাকা বেতন পাই, মানে যে টাকা ইনকাম করি, তা আমার বাবার কাজে আমি তখন ব্যয় করি। এবং এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি ছোটোবেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাইনি। আমি কোথাও পড়াশোনা করিনি। ছোটোবেলা থেকে বাড়ির মধ্যে থাকতাম এবং বাড়ির মধ্যে আমার সময়গুলো কাটতো। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় গ্রামেই অনেকটা বড় হয়ে যাই। আমার বয়স তখন আনুমানিক আপনার প্রায় 15-16 বছরের মতো হয়ে গেছে। 15-16 বছর হলেও আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই। তো 15-16 বছর বয়সে আমার পাশের ঘরের এক চাচি ছিল। তো ওই চাচির জামাই থাকতো হচ্ছে সিলেটে। চাচির জামাই সিলেটে থাকতো, তো চাচি বাড়িতে একা থাকতো। তো ওই চাচা যখন বাড়িতে আসতো তিনি আমারে বলতো যে, রিদওয়ান, তুই তো বাড়িতেই থাকিস, মাঝে মাঝে তোর চাচির যদি এটা ওইটা লাগে তাহলে একটু দোকান থেকে আইনা দিস, আমার বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই। আর এছাড়া প্রতি সপ্তাহে 2 দিন হাটখোলা থেকে তোর চাচিরে, তোর দাদা দাদিরে ওদেরকে একটু বাজার করে দিস। তো এই কথা উনি আমাকে বলে যাইতো। বলে যাওয়ার পরে মাঝে মাঝে চাচি আমাকে ডাকতো যে, রিদওয়ান আসো, আমাদের এখানে বাজার লাগবে, একটু বাজার করে দাও। বা টুকিটাকি বাড়ির মধ্যে কাজ থাকলে আমি করতাম। যেহেতু আমি ধরেন যে ধরনের কাজ বলে সেই ধরনের কাজই করি, বিনিময়ে টাকা নেই। তো চাচিও তখন মাঝে মাঝে ডাকতো, এই কাজ ওই কাজ, বিভিন্ন কাজের জন্য চাচি ডাকতো। আমিও তখন গিয়ে চাচির কাজ করতাম। এভাবে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে গেল। 2-3 মাস কাটার পরে চাচির সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা খুব ভালো ছিল। আমি অনেকে সম্পূর্ণ আমার ভালো নজরেই দেখতাম। এইভাবেই 2-3 মাস কাটলো। চাচির সাথে আমি উঠতাম, বসতাম, বাড়িতে যাইতাম, বাজার সাজার করতাম।
এমন করে হঠাৎ করে চাচির ওই পরিবারে কী জানি একটা সমস্যা দেখা দিল চাচার সঙ্গে। কী জানি সমস্যা দেখা দিল চাচার সঙ্গে, এটা আমি জানি না। তো না জানার পরে এর 2 থেকে 3 দিন পরে, চাচা বাড়িতে আসার 2 থেকে 3 দিন পরে আমি একদিন চাচির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তো বরাবরের মতো চাচা যদি বাড়িতে আসে তাহলে কিন্তু আমি আর ওই বাড়িতে যাই না, কারণ ওই বাড়িতে আমার আর তখন প্রয়োজন হয় না। চাচা বাড়িতে আসলে উনি বাজার সাজার করে, উনি সব কিছু করে, আমার তো আর খুব একটা প্রয়োজন নেই। যার কারণে চাচা বাড়িতে থাকলে পরে আমি বাড়ির মধ্যে খুব একটা যাই না। তো একদিন হলো কি, আমি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চাচা আমাকে দেখছে, দেখা আমার ডাক দিল, একটু বাজেভাবে ডাক দিল যে এই রিদওয়ান এদিকে আয়, খুব জোরে ডাক দিছে। আমি তখন আস্তে আস্তে ওনার কাছে গেছি এবং কাছে যাওয়ার পরে উনি থাপ করে আমার কলার চেপে ধরে এবং কলার চেপে ধরে ওইখানে আমাকে মানে টান দিয়ে উঠানের মধ্যে, ওনার যে ঘরে উঠান আছে উঠানের মধ্যে আমাকে ফেলে দেয়, ফেলে দিয়ে আমার গলা চেপে ধরে। গলা চেপে ধরলে পরে আমি বলি যে চাচা আমারে মারতেছেন কেন, আমার অন্যায় কি তা তো বলবেন, আমার অন্যায়কে আমার মারতেছেন কেন, এবং এমনভাবে মারতেছে। তো বাড়ির আশেপাশে আমি যখন চিৎকার করতেছি, মায়ের জ্বালা সহ্য করতে না পেরে চিৎকার করতেছি, তো বাড়ির আশেপাশে তো মানুষ আছে, ওরা সবাই তখন দৌড়ে আসে, দৌড়ে এসে ওনারা ধরে, আরে ওরা এইভাবে মারতেছিস কেন। তো এবং উনি আমার অলরেডি অনেকগুলো ঘুষি দিয়ে ফেলে, আমার দাঁত ফেটে যায়, রক্ত বেরোয়, মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো এবার আমি কান্না করতে করতে বাড়িতে আসি। ওই সময় আমার বাবা বাড়িতে ছিল না, বাবা চাকরিতে ছিল, মা ছিল বাড়িতে। বাড়িতে এসে আমি কান্না করতেছি, বয়স হয়েছে আমার, এরপরও কান্না করতেছি যে আমারে মারছে। মা আমারে বলে তোরে মারলো কেন। আমি বললাম আমার যে কেন মারছে আমি এটাও জানি না, ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাকে কলার চেপে ধরে বাড়িতে নিয়ে আমাকে মারছে। মা তখন করলো কি, এটা গ্রামের যে এক মেম্বার আছে, মেম্বারকে জানাইলো, সর্দারকে জানাইলো যে আমার ছেলের এভাবে বিনা কারণে মারছে। আমার ছেলে তাদের উপকার করতো, তাদের বাড়িতে যাইতো, তাদের বাজার সাজার করে দিত, ঘর দুয়ারে কাজ কাম করতো, আমার ছেলেরে বিনা কারণে, আমরা গরিব বইলা আমার ছেলেরে মারছে। তা ওই রাতের মধ্যে আল্লাহকে হুকুম আমার আব্বাও বাড়িতে চলে আসে। সে রাতের মধ্যে আব্বাও তখন বাড়িতে আসে। আব্বা বাড়িতে আসার পরে তখন হলো কি, মানে আমার আব্বাও গিয়ে মানে মেম্বারের কাছে বিচার দিল, আমার ছেলের বিনা কারণে মারছে, আমি এটার বিচার চাই। তো মেম্বার গিয়া ওই কাকার কাছ থেকে তখন দরবারের ডেট নিল। এর পরের দিনই বিকালবেলা দরবার বসলো, ওই আমাদের স্কুলের এখানকে মাঠে দরবার বসছে। বিকালবেলা দরবার, আসরের নামাজের পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সবাই আসছে, আমিও তখন ওই দরবারে উপস্থিত হলাম। হওয়ার পরে কাকারে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, রিদওয়ান তো সবসময় তোমাদের বাড়িতে যাইতো আসতো এবং সবসময় তোমাদের উপকারই করতো, তোমাদের কোনো ক্ষতি করে নাই, এবং বরং তোমার সাথেও সম্পর্ক অনেক ভালো। তুমি যখনই সিলেট থেকে বাড়ি আসতা রিদওয়ানের সাথে উঠতা, বসতা, চলতা, বাজারে যাইতা, চা কফি খাইতা, আড্ডাবাজি করতা। তা হঠাৎ এমন কি হলো যে তুমি তোমার রিদওয়ানরে এইভাবে তুমি তোমার ঘরের উঠানে পিটাইলা, কারণ কি? কাকা তখন বলতেছে লজ্জার কথা আমি বলতে চাই না, আমি বলতে চাই না আমার পারিবারিক কথা, তবে রিদওয়ান খুবই খারাপ, ওরে তো আমি ভালো মনে করছিলাম, ও চরম খারাপ একটা ছেলে, ওর মতো খারাপ ছেলে দুনিয়াতে হতে পারে না, ও নিকৃষ্ট। আমি ভাই তখনও বুঝতে পারতেছিলাম না যে আমি নিকৃষ্টের কাজটা করলাম কি, মানে কী অপরাধ। আমার বাবা তখন বলল তুমি আমার ছেলেরে খারাপ বললেই তো আমার ছেলে খারাপ হয়ে গেল না, আমার ছেলে যে খারাপই করছে তার একটা প্রমাণ দাও। তো চাচা তখন প্রমাণ দেয় না, প্রমাণ না দেওয়ার পরে গ্রামবাসী তখন চাচারে চাইপে ধরছে যে তুমি বিনা কারণে একটা গরিব ছেলেরে মারলা, এই তোমার বিচার হবে, মানে কঠিন বিচার হবে, বিচার হবে। মানে গ্রামের সবাই যখন ধমকাইতে আসে, চাচা তখন হঠাৎ করে মানে খুব রেগে গিয়ে বলতেছে ওরে জিজ্ঞেস করেন তো ও আমার বউরে নিয়া সিনেমা দেখতে গেছে কেন। এইটা বলার পরে তো আমি অবাক, কিরে ওরে জিজ্ঞেস করেন ও আমার বউ নিয়া সিনেমা দেখতে গেছে কেন, ওরে তো ওরা সাহস হয় থেকে। পরে আমি বললাম কাকা এটা আপনি কি বলতেছেন। পরে বলতেছে আমার বউরে নিয়া ও সিনেমা দেখছে, ওর কত বড় সাহস, ওরা এত বড় সাহস কী করে হইলো, আমার বাড়িতে কাজ করে, আমার বউরে নিয়ে ও সিনেমা দেখতে যায়, আমি ওরে মারবো না। পরে আমার আব্বা আমার জিজ্ঞেস করলো কিরে রিদওয়ান কী বলে। আমি বলি বাবা আমি তো কোনোদিনও চাচিরে নিয়ে বাড়ির বাইরে যাই নাই, চাচিরে নিয়ে তো আমি কোনোদিনও বাড়ির বাইরে যাই নাই, এই চাচা এটা কী বলতেছে, আমি কেন চাচিরে নিয়ে সিনেমা দেখতে যাব। সর্দার তখন চাচারে জিজ্ঞেস করলো যে আপনার কোথাও মনে হয় ভুল হচ্ছে, রিদওয়ান তো বলতেছে ও আপনার বউরে নিয়ে সিনেমা দেখে নাই। কাকা তখন করলো কি চাচিরে ডাকাইলো, চাচি তখন বোরকা পরে দরবারে আসছে। আসার পরে সর্দার তখন দরবারে মানে চাচিরে জিজ্ঞেস করলো যে রিদওয়ান কি আপনার নিয়ে সিনেমা দেখতে গেছিল। তাই চাচি বলতেছে হ্যাঁ গেছিল, ও আমারে ভুলিয়া ভালিয়া মার্কেটে নিয়ে গেছে বাজার সাজার করার জন্য, আমি মার্কেটে গেছিলাম, ওরে নিয়ে গেছিলাম, মার্কেট শেষেও আমার সাথে জোরাজোরি শুরু করছে, ও আমার নিয়ে সিনেমা দেখবে। আমি ওরে মানা করছি আমি যাব না, তাও ও আমারে জোরাজোরি করে টাইনা সিনেমা হলে আমারে ঢুকাইছে। তো সিনেমা দেখতেছি, ওইখানে আমার স্বামীর এক বন্ধু আমাকে দেখে ফেলছে ওই ছেলের সাথে। তো দেখার পরে ওই লোকে গিয়ে আমার স্বামীরে বলে দিছে। আমি তো ভাই পুরো অবাক, আমি তো ওনার সাথে সিনেমা দেখিই নেই। আমি বললাম যে আমি দেখি নেই। চাচি বলে থাক আর মিথ্যা বইলো না, তোমার চাচা যেহেতু জেনে গেছে তোমার চাচার কাছে মাপ চেয়ে নাও, এইটা বইলা চাচি তখন চলে গেছে।
ওমা, এই কথার মধ্যে আমার মা এসে আমার পিটাইতে শুরু করছে দরবারের মধ্যে। উল্টা আমার মা এসে আমার মারতে শুরু করছে। তোর এত বড় তুই এত খারাপের খারাপ, তুই ওই মহিলার নিয়ে কেন সিনেমা দেখতে যাবে? ওই মহিলার বয়স আর আমার বয়স তো সেম, তাই মহিলা নিয়ে সিনেমা দেখতে গেলি কেন? আমাকে নিয়ে যাইতে, আমি আর ওই মহিলা তো সমান বয়সে। ভাই আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, একদম সম্পূর্ণ বিনা কারণে আমার মাও আমার এই দরবারের মধ্যে পিটাইলো। বাড়িতে আসছি, বাড়িতে আইসা মানে দরবার শেষ, মা আমারে পিটাইলো, পিটানোর মধ্যে দরবার শেষ। বাড়িতে আসছি, বাড়িতে আসার পর আমি বসে বসে কান্না করতেছি। পরের দিন সকালবেলা আমার আব্বা রেডি হয়েছে, রেডি আমারে বলে, রিদওয়ান জামা কাপড় রেডি কর, আব্বা তোরে নিয়ে যাবো। তাই আমি বললাম, আব্বা তুমি আমার কই লয়ে যাবা? আব্বা আমারে বলে, আমার সাথে চল। আমি আমার আব্বারে বলতেছি, আব্বা তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় করি নাই। ওই সুমি চাচির লোকে আমার কখনোই খারাপ সম্পর্ক হয় নাই। চাচিকে আমি মায়ের নজরে দেখতাম, ওনার নিয়ে সিনেমা দেখতে যাওয়া তো দূরের কথা, আমি কোনোদিন ওনার দিকে চোখ তুলেও তাকাই নাই। আমার আব্বা বলে, যাই হোক যেটাই হোক, আমি ঘটনাটা বুঝতে পারছি, এটা ওদের একটা পারিবারিক বিষয়, কিন্তু এটা তোর উপরে চাপাই দিছে। ওই মহিলা অন্য কারো নিয়ে সিনেমা দেখতে গেছে, মহিলারে অন্য কেউ দেখে ফেলছে কোনো ছেলের সাথে, এবং ওই ছেলেটারে তুই বানাই দিছে, এটা হচ্ছে বড় কথা। যাই হোক, আমরা যেহেতু সমাজের গরিব মানুষ, আইন তো আমাদের জন্যে, বিচার তো আমাদের জন্যে, ধনীর জন্য তো গ্রামের কোনো বিচার নাই। বাদ দে বাবা, তুই আমার সাথে চল, শহরে চলে যাবি। তো আমি তখন আব্বারে বললাম, আব্বা আমি তো যেতে চাই, কিন্তু এখানে আমি একটা কাজ নিছিলাম, মানে একটা মাটি কাটার, একটা পুকুর কাটার কাজ নিছিলাম, তাই ওদের কাছ থেকে টাকাও নিচ্ছি, আর পুকুর না কাটে তো আমি আর যাইতে পারবো না। আমি আব্বারে বললাম, আব্বা আমি পুকুরটা খনন করা শেষ করি, 5-6 দিন লাগবে, এবং 5-6 দিন পরে আমি নাইলে চলে যাব, এটা আমি আব্বারে বলছি। আব্বা বললো, আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলে আব্বা পরের দিন সকালবেলা ভোরে চলে গেল মারে বুঝে। আমি তখন পুকুর কাটার কাজে পুকুর কাটতে গেছি। এখন যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে সবাই আমার দেখলেই মানে চাচি রিদওয়ান বলে ডাকে। আমারই দেখছে, কিরে চাচি রিদওয়ান, মানে চাচি রিদওয়ান করে আমাকে ডাকতেছে। পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে কোনো একটা চা দোকানে গেছি, একটু চা খাবো, বসে একটু গল্প গুজব করবো, সেখানে গেলেও আমাকে একই নামে ডাকে, চাচি রিদওয়ান, মানে আমাকে দেখলেই বলে চাচি রিদওয়ান। এখন আমি কিভাবে চাচি রিদওয়ান হলাম, কেন আমাকে চাচি রিদওয়ান ডাকে, এর কোনো সঠিক ব্যাখ্যা বা উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমাকে দেখলেই বলে চাচি রিদওয়ান, চাচি রিদওয়ান। খুব অপমান বোধ হতো, মানে নিজের কাছে অনেকটা খারাপ লাগতো যে কেন সবাই এভাবে আমাকে অপমান করে কথা বলে, কেন আমাকে চাচি রিদওয়ান বলে। আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, তাহলে আমাকে চাচি রিদওয়ান ডাকবে কেন? তো নিজের কাছে অনেকটা খারাপ লাগতো। তা মানুষের মুখ তো আর ভাই বন্ধ রাখা যায় না, মানুষ তো ওদের মতো করে কথা বলতে আসে এবং বলিয়ে যাচ্ছে। এই করতে করতে দেখা গেল যে গ্রামের ভিতরে আমার অবস্থা খুবই খারাপ। আমি 3 দিন থাকবো বলছি, বাট একদিন পরে আমার মনে হলো যেন আমি পাগল হয়ে যাব। পরের দিন সকালবেলা যাদের জমি খনন করতাম, মানে মাটি খনন করতাম, ওদের টাকা আমি ফিরিয়ে দিই, দিয়া দুপুরবেলা আমার আব্বার কাছে আমি চলে যাই ঢাকাতে। তা আমাদের এখান থেকে ঢাকায় যেতে খুব বেশি সময় লাগে না, হয়তো 1.5-2 ঘন্টার মতো লাগে। ঢাকায় গেলাম, ঢাকায় যাওয়ার পরে আব্বারে বললাম, আব্বা আমি আসলে ওইখানে কাজ করতে পারি নাই, বাড়িতে থাকতে পারি না, মানুষ আমার চাচি রিদওয়ান বলে ডাকে, আমার খুব অপমান বোধ হয়, অন্যায় না করেও আমি অপরাধী। তা আব্বা আমি ঢাকার মধ্যে কিছু একটা করব, তুমি আমার ঢাকার মধ্যে কিছু একটা করার ব্যবস্থা করে দাও। তুই তখন কিন্তু চাকরির বাজার অনেক কঠিন ছিল, এখন আপনি সহজে চাকরি পেয়ে যাবেন বা সহজে চাকরি হয়ে যায়, বাট ওই সময়টাতে চাকরিটা খুব কঠিন ছিল, সহজে চাকরি পাওয়া যেত না। তো আমার আব্বা বললো, ঠিক আছে তুই বাসায় থাক, মানে আমার আব্বা ওই একটা ব্যাচেলার বাসার মধ্যে থাকতো, আরও 3 জন লোক থাকতো, ওনাদের সঙ্গে আমি সহ থাকতাম। এভাবে প্রায় আপনার 8-10 দিনের মতো ছিলাম আর কি। বাট ওভাবে কোথাও কোনো কাজ পাওয়া যায় না, কাজের জন্য যাই কিন্তু ওরকমভাবে হচ্ছে কোনো যোগ্যতা তো আমার নাই। আমি মাঠে ঘাটে কাজ করা ছেলে, জমি জামাতে কাজ করি, লেবারই করতে পারি, কিন্তু কোনো দোকানের কাজ, মার্কেটের কাজ, এই সমস্ত কাজ তো আমি পারি না, যার জন্য আমার কেউ কাজও নেয় না। এরকম করে অনেক ঘোরাফেরা করতেছি। এমন করতে করতে আমার আব্বার এক সম্পর্কের ছোট হয় আর কি, ভাতিজা বলে আব্বা ওনাকে, ওই ঢাকারই একটা ছেলে। তো একটা ছেলে একদিন আমাদের বাসায় আসে, ওর নাম হচ্ছে আশিক। তো ছেলেটা বয়সে হয়তো আমার থেকে একটু বড় হবে, বেশি না, হয়তো আমার থেকে 2-3 বছরের বা 4-5 বছরের বড় হবে, এরকম। আর নাম হচ্ছে আশিক। তখন করলো কি, আমার আব্বা ওই আশিক ভাইয়াকে বললো যে ওরে নিয়ে আসা। তো আমি আব্বার বললাম, আব্বা কই যাবো? বলো একটা কারখানায় কাজ করে, ওই কারখানায় তোরে নিয়ে যাবে, দেখ তো ওই কাজটা করতে পারিস কিনা। পরে আমি তখন ওই আশিক ভাইয়ের সাথে আমি তখন এই প্রথম আসার পরে, ঢাকা আসার পরে কাজে রওনা দিলাম। তো উনি আমার তখন কাছে নিয়ে গেল একটা ফ্যাক্টরিতে, একটা বিস্কিট ফ্যাক্টরি ছিল, ওই বিস্কিট ফ্যাক্টরিতে আমাকে তখন নিয়ে গেছে। তো ওইখানে উনি কাজ করে, আমিও তখন ওইখানে কাজে জয়েন করি। তো ওনার আমি বড় ভাইয়া বলে ডাকি, মানে আশিক ভাইয়া বলে ডাকি, সবসময় ওনার সাথে আমি ভালো করে কথা বলি। তো এরকম করতে করতে উনি আমার বয়সে বড় হইলেও না, দেখতে যেন আমার মতোই, মানে এরকম, বাট আমার বয়সে অনেকটা বড় হবে। এরকম করে প্রায় 1-1.5-2 মাসের মতো আমি তখন এই বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করি।
তো কাজ করি, ভালো টাকা বেতনও পাই, পরিবারের জন্য টাকাও পাঠাই। তখন আমার আশিক ভাইয়ের সাথে খুব মধুর একটা সম্পর্ক হয়ে যায়। ওনার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, উনি আমাকে বন্ধুর মতো দেখে, আমি ওনাকে বন্ধুর মতো দেখি। এভাবে প্রায় আমি একটানা 4 বছরের মতো, 4 থেকে 4.5 বছর ওই বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করি। তো বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতে করতে ওই 4 বছরে আশিক ভাই যে ছিল উনি তখন সুপারভাইজার হয়ে যায়। উনি সুপারভাইজার হয়ে যায় এবং আমি সিনিয়র অপারেটর হয়ে যাই। আমি মানে সিনিয়র লেভেলে কাজ করি, ওই তখন সুপারভাইজার হয়ে যায়। খুব ভালো টাকায় বেতন ছিল ওখানে। তো আশিক ভাইয়ের সাথে এখানে সেখানে যাইতাম, বিভিন্ন জায়গায় ঘুরতাম টুরতাম। উনি খুব রোমান্টিক বা ভালো মনের মানুষ ছিল। তো উনি আবার বিয়ে করছে, ওনার একটা মেয়েও আছে। তাই দেখতাম কি উনি আমার লোকে বিভিন্ন জায়গায় যখন যাইতো আর কি, উনি খুব কম বয়সে বিয়ে করে, তাও প্রেম করে বিয়ে করে। উনিও দেখতে শুনতে খুবই হ্যান্ডসাম ছিল। বাট একটা জিনিস ওনারে খুব খেয়াল করে দেখতাম, উনি বেতন পাইতো আপনার সেই সময়টাতে 12,000 টাকা। 12,000 টাকা বেতন পাইতো, কিন্তু উনি মাসে খরচ করতো 18 থেকে 20,000 টাকা। মানে মার্কেটে গেলে সবসময় দামি জামা কাপড় কিনতো এবং খুবই মানে আপনার কি বলে রাজকীয় লাইফ লাইড করতো আর কি, খুব রাজকীয়ভাবে চলাফেরা করতো। তা আমি আসলে বুঝতে পারতাম না যে ওনার আয়ের আদার্স কোনো উৎস তো আমি দেখি না। সকালবেলা উনি আমার সঙ্গে ফ্যাক্টরিতে আসে, সকাল থেকে বিকাল অবধি আমার সাথে কাজ করে এবং কাজ করে উনি বাসায় যায়, আমিও বাসায় যাই। উনি আমার থেকেও 3,000 টাকা বেতন বেশি পায়। তো এখন ওনার মানে আদার্স ইনকামটা কোথায়? আদার্স তো আর কোনো ইনকাম আমি দেখি না। তিনি ব্যাটা এইভাবে চলে কেমনে? সবসময় শরীরে পারফিউম দিয়ে রাখে, ভালো জামা কাপড় পরে, চুল সবসময় ঠিকঠাক করে, মানে এক কথায় বলতে গেলে খুবই ভালো লাইফ লিড করতেছে। তো এরকমভাবে কেন চলাফেরা করতেছে, এই টাকা উনি কোত্থেকে পাইতেছে, সমস্ত কিছু আমি আর বুঝতে পারি না। বুঝতে না পারার পরে আমি ওনার মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে ভাই এটা আপনার পান কই, কেমনি কী করেন? বলে আমার একটা টাকার কুমির আছে, মানে আমার একটা টাকার কুমির আছে, ওই কুমিরটাই না আমার টাকা দেওয়া যায়। আমি তখনও বুঝতে পারতাম না যে টাকার কুমির কি, কিন্তু একটা জিনিস খেয়াল করতাম, উনি সব সময় মোবাইল কানে দিয়ে রাখে। মোবাইল কানে বলতে হেডফোন আর কি। তখন হেডফোন কানে দিয়ে রাখে, অলওয়েজ মোবাইল ফোনে মানে আপনার কি জানি করে, মানে সারাক্ষণ কাজ করবে, শুইবে, যাই করবে, যেটাই করবে, কিন্তু মোবাইল ফোন অলওয়েজ ওনার কানেই থাকে। এরকম করতে করতে প্রায় বেশ কয়েকদিন কেটে গেল এবং বেশ কয়েকদিন পরে একদিন আশিক ভাই আমারে বলতেছে, রিদওয়ান কালকে আমি তোরা এক জায়গায় নিয়ে যাব, তুই আমার সঙ্গে যাবি, ভালো জামা কাপড় পরে আসবি। মানে কালকে ছিল শুক্রবার, বৃহস্পতিবার আমার এটা বলতেছে। তাই আমি বললাম যে কই যাবেন? বলে যেখানেই যাব, এক জায়গায় যাব, তুই আমার সঙ্গে যাবি এবং যাওয়ার পরে তোর আমি কিছু কথা শিখাই দিব, তুই ওই কথাগুলো বলবি। তাই আমি বললাম যে ভাই আপনি কই নিয়ে যাবেন, আমার আগে থেকে বললে ভালো হইতো না? বলে কালকেই বলবো, আজকে যা। পরে 2 ভাই মিলে ফ্যাক্টরিতে কাজ করলাম, করে উনি ওনার বাসায় গেল, আমি আমার বাসায় গেছি। আমার বাসায় যাওয়ার পরে আমি ঘুমাইলাম, রেস্ট করলাম। পরের দিন সকালবেলা 9টার দিকে উনি আমাকে ফোন দিছে। ফোন দিয়া বলে, রিদওয়ান কই আসিস? আমি বললাম বাসায়। বলে বেরিয়ে আয়। বাসা থেকে বেরোইছি, বেরোয়ার পর দেখলাম উনি রিক্সাতে বসে আছে। আমরা বলা রিক্সাতে উঠ। পরে রিক্সাতে উঠছি, উঠে আমি বললাম যে ভাই কই যাবেন? বলে একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাব। তো আমি বললাম একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাবেন, আপনার বউ আছে, বাচ্চা আছে, ঝামেলা হবে না? উনি বলে ধুর বেটা, বউ বাচ্চা থাকলে কী হয়েছে, আমি মেয়ে দেখতে যাবো, তুই আমার সঙ্গে যাবি তো, চল। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাই। তো উনি আমারে বলতেছে, কিন্তু আমি কয়টা কথা শিখাই দিব, আমার ওই কথাগুলো এখানে বলা লাগবে। তখন আমি বললাম যে কী কথা বলা লাগবে? উনি বলে যে মেয়েটা আসবে আমি ওই মেয়েটার সাথে কথা বলবো, তুই বলবি তুই আর আমি একসঙ্গে মেসে থাকি আজকে 2 মাস ধরে। আমি বললাম এইটা কেন বলতে হবে ভাই, আমি আর আপনি 2 মাস মেসে থাকি? আমি তো আমার আব্বার সঙ্গে থাকি, আপনি তো ওই আলাদা আপনার ফ্যামিলি নিয়ে থাকেন। উনি বলে যা বলতেছি তাই বলবি, মেয়েটাকে বলবি 2 মাস তুই আর আমি একসঙ্গে থাকি এবং এটা তোর বলতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা বলবনি। তা আমার ভিতরে অনেক আনন্দ কাজ করতেছে। ঢাকাতে আজকে বহু বছর ধরে আছি, বাট কোনোদিনও এভাবে ভালো জামা কাপড় পরে কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাইনি। এই প্রথম কোনো একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাব, এত ভালো জামা কাপড় পরছি, মানে নিজের ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করতেছে। তো যাই হোক, ওনার সঙ্গে গেলাম, যাওয়ার পর একটা রেস্টুরেন্টে উনি নামছে, নাইমা রেস্টুরেন্টের উপরে উঠছে। ওইটা 2 ভাই তখন বসছি, বসার কিছুক্ষণ পরে ভাই হঠাৎ করে পরীর মতো সুন্দর এক মেয়ে আমাদের রেস্টুরেন্টে ঢুকছে। একেবারে দামি পোশাক আশাক পরা, দেখে যেটা মনে হচ্ছে যে কোনো ধনীর দুলালি হবে। খুব দামি পোশাক আশাক পরে রেস্টুরেন্টের মধ্যে ঢুকছে। এখন রেস্টুরেন্টে ঢোকার পরে আমি তো মেয়ের মুখের দিকে তাকে অবাক, কি সুন্দর মেয়ে, পুতুলের মতো চেহারা। আইসা রিদন ভাইয়ের আপনার আশিক ভাইয়ের সাথে বসছে। তা আমি তো ওখানে বসে আছি। পরে আমার মানে আশিক ভাই বলতেছে যে বলে সোনিয়া এই নাম হচ্ছে রিদওয়ান, তোমার এর কথাই বলছিলাম। তো পরে মানে আমার কথা কি বলছে তা তো আমি জানি না। পরে আমি সালাম দিলাম, সালামের উত্তর নিয়ে বলে বাহ আপনি তো অনেক সুন্দর। আমি বললাম জি ধন্যবাদ। পরে বলে আপনারা একসঙ্গেই থাকেন? আমি বললাম জি একসঙ্গেই থাকি। বলে আচ্ছা ও সারাদিন কী নিয়ে এত ব্যস্ত থাকে বলেন তো? মেয়েটা আমাকে বলতেছে, মানে বলতেছে যে মানে আশিক ভাই কী নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকে। তো
তাই আমি বললাম যে মানে তো উনি তো আমার সঙ্গেই থাকে, একসঙ্গেই থাকি আমরা, আর কী নিয়ে ব্যস্ততা, আমি তো অন্য এরকম কোনো ব্যস্ততা দেখি না। তাই এরই মাঝে আশিক ভাই তখন বলতেছে, আরে মানে সোনিয়া তুমি বুঝবা না, ও আসলে অতটা তোমাকে বুঝাইতে পারবে না। এরকম করে হাজারটা মিথ্যা আশিক ভাই তখন আমার সামনে ওই মেয়েটাকে বললো, মানে সোনিয়াকে বললো। আমি কথাগুলো শুনতেছি আর অবাক দৃষ্টিতে তাকায় আছি। তো এরকম করে কথা বলতে বলতে একটা পর্যায়ে মানে মেয়েটা আমাকে বললো যে আচ্ছা আমি তো মাঝে মাঝে আশিককে ফোন দিলে পাই না, ওর মোবাইল টোবাইল বেশিরভাগ সময় বন্ধ থাকে, ওরে পাওয়া যায় না, একটা কাজ করো তো রিদওয়ান, তোমার নাম্বারটা আমাকে দাও। এটা বলার পরে যখন আমার কাছে নাম্বার চাইলো, রিদওয়ান ভাই তখন মানে আশিক ভাই তখন করলো কি আমারে মানে ইশারা দিতেছে নাম্বার না দেওয়ার জন্য। কিন্তু আমি তখন চিন্তা করলাম নাম্বার যেহেতু চাইছে তাহলে দিয়ে দিই। আমি তখন আমার নাম্বারটা ফটফট করে মেয়েটাকে দিয়ে দিলাম। মেয়েটাও আমার নাম্বারটা তার ফোনে নোট করে নিল। নেওয়ার পরে দুজনে মিলে তখন নাস্তা করলাম। নাস্তা খাওয়ার পরে মানে খাওয়া দাওয়া করছি, করার পরে মেয়েটা আর আশিক ভাই তখন চলে গেল, আমি তখন বাসায় চলে আসছি। আমি বাসায় আসার প্রায় আপনার 2 থেকে 3 ঘন্টা পরেই আপনার আশিক ভাই কোত্থেকে জানি দৌড়ে আসছে, আইসে আমারে বলতেছে রিদওয়ান তোর মোবাইলটা দে। মোবাইলটা নিল, মোবাইলটা নিয়েই উনি আমার মানে সিম কার্ডটা ভেঙে ফেলছে, মানে মোবাইল ফোনটা নিয়ে আমার সিম কার্ডটা ভেঙে ফেলছে আমার সামনে। তখন কিন্তু একটা সিম কার্ডের অনেক দাম, মোটামুটি ভালো দাম। সিমটা ভেঙে ফেলার পর আমি বললাম কী ব্যাপার ভাই, আপনি সিম ভেঙে ফেললেন কেন? তখন উনি আমার আরও কয়টা টাকা দিল, বলে এই টাকাগুলো তোমারে দিলাম। তো সিম কেন ভেঙে ফেললো মানে আমি আর এটা বুঝতে পারলাম না যে সিমটা কেন হঠাৎ ভেঙে ফেললো। তা আমার অনেকগুলো টাকা দিল, দিয়ে উনি চলে গেছে। এরপর থেকে উনি সবসময় আমার সঙ্গে একটা এংরি মোড নিয়ে থাকে, মানে আমার সাথে আগের মতো কথা বলে না, মানে আমার সাথে আগের মতো চলাফেরা করে না। এখন আমার অপরাধটা কোথায়, আমার অন্যায়টা কোথায়, এটা আমি নিজেও বুঝতে পারি না যে আমি কী করলাম যে উনি আমার সঙ্গে এরকম রাগ করে থাকে। এরকমভাবে চলতে চলতে আবারও একটা সময় দুজনে ঠিক হয়ে গেলাম। এবার ঠিক হওয়ার পর আমি যেটা দেখি ওনার ওই বিলাসবহুল লাইফ লিড, দামি দামি রেস্টুরেন্টে খাওয়া, দামি দামি চলাফেরা, মানে এক অন্যরকমভাবে হচ্ছে উনি চলাফেরা করে, যেটা আমার কাছে ভীষণ অবাক লেগেছে। এইরকম করতে করতে যে কোনো গার্মেন্ট মানে আপনার তখন ওই ফ্যাক্টরির একটা বিষয় নিয়ে ওনার সাথে আমার একদিন ঝগড়া হয়, মানে যে কোনো একটা বিষয় নিয়ে ওনার সাথে আমার ফ্যাক্টরিতে ঝগড়া হয়। এবং ঝগড়া হওয়ার পরে উনি তখন করে কি মানে বহিরাগত কিছু পোলাপাইন, মানে ফ্যাক্টরির বাইরের কিছু পোলাপাইন টাকা দিয়ে আইনা আমার একদিন ফ্যাক্টরিতে মারে। মানে আমার কোনো অপরাধ নাই, একরকম অন্যায় নেই, অন্যায় ছাড়া উনি আমাকে ফ্যাক্টরিতে বহিরাগত পোলাপাইনতে আমাকে মারায়। তো মারার পরে উনি তখন করে কি আমাকে তো মারায়, মাইরে উনি ক্ষান্ত হয় না, এবং বিনা অপরাধে উনি আমাকে তখন এই ম্যানেজারদের সাথে কথা বলে এজিএমের সাথে কথা বলে আমাকে তখন ফ্যাক্টরি থেকে কোনো চাকরি থেকে বের করে দেয়। মানে কোনো অপরাধ নেই আর কি, আমাকে চাকরি থেকে বের করে দেয়। তো বের করে দিলে পরে আমি আমার আব্বাকে এগুলো জানাই। আব্বা ওনার কাছে যা, উনি বলে উনি আমাকে দেখতে পারে না, মানে আমি নাকি ওনার সংসারে ঝামেলা করছি, এই করছি সেই করছি, কিন্তু কী করছি ভাই এগুলো আমি কিছুই জানি না। ওনার ওয়াইফ আমাকে মাঝে মাঝে আবার ওনাদের বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যেত, ভাবির সঙ্গে কথাবার্তা বলতাম, কিন্তু আমি কোনোদিনও ভাবিরে কোনো কিছু বলি নাই। কিন্তু উনি বলতেছে আমি নাকি ওনার সংসারে ঝামেলা করি। আমাকে তখন ওই চাকরি থেকে বের করে দিল। তো বের করে দেওয়ার প্রায় মাস দেড়েক পরে একদিন হঠাৎ করে একটা মার্কেটের ভিতরে আমার ওনার গার্লফ্রেন্ড সোনিয়া আপুর সাথে দেখা হইলো। তো দেখা হওয়ার পরে সোনিয়া আপু আমাকে দেখে চিনতে পারে নাই প্রথমে, এবং আমাকে ডাক দিয়ে বলে যে তুমি কি আশিকের বন্ধু? এটা বলার পর আমি বললাম জি আমি আশিক ভাইয়ের বন্ধু। পরে বলে তোমার নাম কি রিদওয়ান? আমি বললাম জি। পরে বলে ও আচ্ছা আচ্ছা তুমি আমাকে চিনছো? আমি বলে চিনতে পারছি, আপনাকে আমি প্রথম দেখায় চিনছি। পরে আমাকে বলে ও আচ্ছা চলো তোমার সাথে একটু কথা আছে। এটা বলে উনি আমাকে পাশের একটা খালি মাঠের মতো ওই জায়গার মধ্যে নিয়ে গেছে। তখন কিন্তু আমার চাকরি নেই। পরে বলে যে তোমার মাথার মধ্যে এরকম ময়লা শার্ট গায়ে দিয়ে আছো, খুব ক্লান্ত মনে হচ্ছে, কী হয়েছে? আমি বললাম আপু আসলে চাকরি নেই তো, অনেক দিন ধরে চাকরি খুঁজতেছি, আমি চাকরি পাইতেছি না। বলে কেন চাকরি পাইতেছো না কেন? তুমি আর আশিক নিয়ে একখানে চাকরি করতা? আমি বললাম জি আশিক ভাই তো আমার অনেক ক্ষতি করছে, আশিক ভাই বহিরাগত পোলাপান এনে আমাকে মারছে এবং শেষ পর্যন্ত আমাকে চাকরি থেকে বের করে দিছে। পরে বলে কেন? আমার তো একটু আগে আশিকের সাথে কথা হলো, আশিক তো আমাকে বললো ও আর তুমি নাকি একসাথে মানে চা খাইতেছো। আমি তো তাই বললাম যে কী ব্যাপার, তুমি একটু আগে আশিকের সাথে যদি থাকো এখন এখানে কেন? আমি তখন নিচের দিকে তাকায় আছি। উনি বলে যে আমাকে বলতেছে যে আচ্ছা দেখো রিদওয়ান, আশিক কিন্তু আমার সাথে অনেক মিথ্যা কথা বলে, আমি বুঝতে পারি আমাকে অনেক মিথ্যা বলে, তা কোন বিষয় নিয়ে আমাকে মিথ্যা বলে বা কেন আমাকে মিথ্যাগুলো বলে আমি তোমার সাথে একটু জানতে চাই, তুমি একটু আমাকে বলো। তখন আমি আসলে বলতে চাই না, যেহেতু আমাদের বন্ধুবান্ধবের ঝামেলা, ওনার গার্লফ্রেন্ডের কাছে আমি বলবো না। পরে মেয়েটা আমাকে খুবভাবে ধরে বলতেছে যে দেখো মানে উনি এভাবে বলতেছে যে আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে, এখন মানে আশিক তো আমাকে বিয়ে করতেছে না, আমাকে ঘুরেইতেছে, আজকাল বলে আমাকে ঘুরেইতেছে, বাট আমার পেটে বাচ্চা আছে, আমি এখন কী করবো বুঝতে পারতেছি না। তো আমি বললাম আপনি এটা বলার পর আমি তখন একটু হয়ে গেলাম আর কি, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেলাম। আমি বললাম যে আপনি আশিক ভাইয়ের সম্বন্ধে কতটুকু জানেন?
উনি বলে, হ্যাঁ জানি তো, ঢাকাতে ওদের নিজেদের বাড়ি আছে এবং ও মানে অনেক বড় লোকের ছেলে, ও নেশা টেশা করতো বলে বাসা থেকে বেরিয়ে গেছে, এখন তো ঠিক হয়ে গেছে, কোনো নেশা টেশা করে না, ভালো আছে, নাকি নেশা করে? আমি বললাম আচ্ছা, তারপর? বলে এই আর কি। তাই আমি বললাম ওনার ফ্যামিলি সম্বন্ধে? বললাম ফ্যামিলি সম্বন্ধে কি, মানে ফ্যামিলি তো ফ্যামিলির সাথে তো থাকে না, ও তো আলাদা থাকে, কয়েক মাস ধরে আলাদা থাকে, ও বাসা থেকে বেরিয়ে গেছে, এটাই তো আমি জানি, আমি তোকে মাসে মাসে টাকা দিই চলার জন্য। পরে আমি বললাম ওনার ওয়াইফ বা এই সম্বন্ধে, এইটা বলাতেই না মেয়েটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলতেছে ওয়াইফ? ওয়াইফ মানে কি? আমি বললাম মানে ওনার বউ সম্বন্ধে আপনি কোনো কিছু জানেন? বলে না, আমি তো ওই সম্বন্ধে কিছু জানি না, কী হয়েছে, বউ আসলো কোথেকে? আমি বললাম শুধু বউ নয়, ওনার তো প্রায় 8 বছরের একটা বাচ্চাও আছে। এটা বলার পরে মেয়েটা তখন জায়গার মধ্যে বসে গেছে, মানে বসে চিৎকার দিয়ে দিছে। চিৎকারের সাথে সাথে আশেপাশে 2-3টা লোক ধরে চলে আসছে। পরে মেয়েটা ওই লোকগুলোর বলতেছে দেখেন আমাদের পার্সোনাল বিষয়, আপনারা যান। কান্না করতেছে। আমি তখন ওনারে ধরে কোনো রকমে একটা বেঞ্চের উপরে নিয়ে বসাইছি। বসানোর পরে উনি মানে শুয়ে গেছে। আমি বললাম যে দেখেন আপনি এরকম করবেন না, মানে আপনি একটু শান্ত হন, আপনি এরকমটা কেন করতেছেন? পরে বলে ও আজকে আমার সাথে এই চিটিংটা করলো, আজকে প্রায় ওর সাথে আমার সম্পর্ক 7 বৎসরের মতো, মানে 7 বৎসরের মতো ওর সাথে আমার সম্পর্ক। মানে ও বিয়েটা কবে করলো, ওর বাচ্চাটা কবে হইলো, মানে আমি তো কিছুই বুঝতে পারি না। ও আমার সাথে এইভাবে চিটিং করলো, আমাকে এইভাবে ধোকা দিল। তো উনিও কিন্তু আমার বয়সে একটু বড়ই হবে, মানে যে সুনিয়া আপুর কথা বলতেছি, মানে আশিক ভাইয়ের প্রেমিকা, আমার থেকে বড় হবে। পরে আমি বললাম দেখেন আপনি এটা যদি আশিক ভাইরে বলে দেন তাহলে তো উনি আমার অনেক ক্ষতি করছে, বাট বিশ্বাস করেন আমি প্রতিশোধ নেওয়ার জন্য কথাগুলো বলি নাই, বাট আপনাকে আমার মানে আমি আপনাকে পারি, আপনার প্রতি আমার একটা মায়া লাগছে। আপনি বললেন আপনার পেটে ওনার বাচ্চা, আপনি বাচ্চাটা নষ্ট করে ফেলেন, কারণ উনি আপনাকে কখনোই বিয়ে করতে পারবে না, আর উনি আপনাকে কখনো বিয়েও করবে না। ওনার সঙ্গে আমার যখন কথা হতো, আমরা যখন ফ্রেন্ডলি চলাফেরা করতাম, তখন উনি সবসময় বলতো উনি শুধু আপনাকে ইউজ করতেছে, আর আপনি ওনাকে টাকা দিচ্ছেন, সে টাকায় সে মৌজ মাস্তি করে ঘুরে বেড়াচ্ছে, আর উনি আপনাকে কখনোই বিয়ে করবে না। সুতরাং আপনি আপনার পেটের বাচ্চাটাকে নষ্ট করে ফেলাটাই আপনার জন্য ভালো হবে। মেয়েটা কান্না করতে করতে জায়গায় একদম বসে গেছে। আমারে বলতেছে রিদওয়ান ভাই আমার পুরো জীবনটা ও শেষ করে দিয়েছে, বাট আমি ওয়াদা করতেছি আমি ওর মানে ওরে আপনার মানে আপনার বিষয়ে আমি ওকে কিছু বলবো না। ভাই আপনার নাম্বারটা একটু দিবেন, আমার যদি একা লাগে তাহলে আমি একটু আপনার সাথে কথা বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আমার ফোন নাম্বার নিয়ে যান, আর আপনি যদি রিদওয়ান মানে আপনি যদি আশিক ভাইকে বলেও দেন, এত আমার তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমি এখন আর আশিক ভাইয়ের সাথে কাজও করি না, উনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছে। তে মেয়েটা তখন আমি তখন এখান থেকে চলে আসছি, আসার পরে রাত্রে আমাকে ফোন দেয় 10টার দিকে, আমি আর আব্বা এক খাটেই ঘুমাইতাম। তো ফোন দেওয়ার পর আমি তখন মোবাইল ফোনটা নিয়ে বাইরে আসি। বাইরে এসে ফোনটা রিসিভ করে মেয়েটা চিৎকার করে কান্না করতেছে, মানে চিৎকার করে কান্না করতেছে, বলতেছে আমাকে আশিক এইভাবে ঠকাইছে, আমার সাথে আশিক এইভাবেই চিটিং করছে, আমার পুরো জীবনটা আশিক নষ্ট করে দিয়েছে। আমি তখন বললাম দেখেন আপনি আমার কথা এইভাবে অন্ধের মতো বিশ্বাস করে গেলেন। আমি বললাম মানে আমি ওই সময়টাতে চাচ্ছিলাম কি, মানে সত্যিটাই আপনাকে বলি, আমি চাচ্ছিলাম যে ওই মেয়েটাকে বলে ফেলবো যে না আশিক ভাই বিয়ে করে নেই, মানে ওনার ক্ষতি আমি করতে চাই না। বা আমার পরে বাসায় আসার পরে মনে হয়েছে যে আমি মনে হয় ওনার ক্ষতি করে ফেললাম, ওনার ক্ষতিটা করব না, আমি এটা চিন্তা করছিলাম। ওনার কারণে তো আমি 5-6 বছর ঢাকাতে চাকরি করতে পারছি, বা যেই বিষয় নিয়ে ওনার সাথে আমার ঝগড়া হয়েছে এটাও একরকম আমারই দোষ ছিল। তাই আমি ভেবছিলাম এটা, কিন্তু মেয়েটা বলতেছে মানে উনি যখন আশিক ভাইকে এটা বলছে, আশিক ভাই নাকি তারা গালাগালি করছে, এবং গালাগালি করার পরে মানে মেয়েটা কীভাবে জানি অন্য কারো, আমার মাধ্যমে না, আশিক ভাইয়ের অন্য কার মাধ্যমে জানি উনি অন্য কোন মেয়ের মাধ্যমে, মানে ওই মেয়ের মাধ্যমেও জানতে পারছে যে আশিক ভাই বিয়ে করছে এবং আশিক ভাইয়ের বাচ্চা আছে, এগুলো অনেক জেনে গেছে। তো আমি শুধু মেয়েটার এটাই বললাম যে আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করে ফেললেন। তো মেয়েটা বলতেছে না আমি আরও খবর নিয়েছি, আমি শিওর হয়ে গেছি যে ওর বউ আছে, ওর বাচ্চা আছে। তো বলতেছে আমার খুব খারাপ লাগতেছে, মানে রিদন আমি তোমার সাথে একটু কথা বলবো। ওই দিন প্রায় উনি আমার সাথে রাত 2টো পর্যন্ত কথা বলে। তো যেহেতু আমার চাকরি নেই, আমি সারা রাত ওনার সাথে কথা বলি। তো এরপরে আবার বাসায় যাই, উনি আবারকে রাতে ফোন দেয়, আবার কথা বলি, এভাবে দীর্ঘদিন কথা বলার পরে একদিন আমি বাড়িতে যাই। তখন আমি আমাদের গ্রামের বাড়িতে যাই। তো গ্রামের বাড়িতে গেলে পরে আমার ছোটো বোনটা তখন খুব অসুস্থ ছিল। তো আমার এই ছোটো বোনটা তখন পেটের ব্যথায় কান্না করতেছিল ঘরের মধ্যে। আমি মেয়েটার সাথে কথা বলতেছি, মানে সোনিয়ার সাথে। তো সোনিয়া বলতেছে যে এরকম করতেছো, কে কান্না করতেছে তোমার ঘরে? আমি বললাম ঘরে কান্না করতেছে আমার ছোটো বোন, ওর পেটে অনেক ব্যথা। তো বলে পেটে অনেক ব্যথা, ওরে ডাক্তার দেখাইতে পারো না? আমি বললাম আপনি তো আমাদের পরিবার সম্বন্ধে তেমন কিছুই জানেন না, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার আব্বা পাটকলে চাকরি করে, অনেক কম টাকা বেতন পায়, আর আমরা ঠিকমতো চলতেও পারি না, আমাদের প্রচণ্ড অভাব। তো আমার বোনকে এই অভাবের মাঝে ডাক্তার কী করে দেখাবো বলেন? মেয়েটা আমাকে বলতেছে একটা কাজ করো, কালকে তোমার বোনকে ঢাকায় নিয়ে আসো, আমি তোমার বোনের ডাক্তার দেখাবো। তো
তাই আমি বললাম যে না না এটার দরকার নাই। বলে না প্লিজ রিদওয়ান আমার কথা শোনো, আমি রিকোয়েস্ট করতেছি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি এরকম করে বলেন তাহলে আচ্ছা ঠিক আছে। এরপরে আমি ওনার কথা মতো আমার বোনের পরের দিন আমি ঢাকায় নিয়ে গেলাম। সে আমার বোনের ঢাকায় একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে পরীক্ষা করালে পরে আমার বোনের অ্যাপেন্ডিসাইটের ব্যথা, মানে অ্যাপেন্ডিসাইট হয় ওর ব্যথা। তো সেখান থেকে ওখানকে আমার বোনকে হসপিটালে উনি ভর্তি করায়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সম্পূর্ণ ওনার টাকায়, পুরোপুরি ওনার টাকায় উনি আমার বোনকে সম্পূর্ণভাবে সুস্থ করে। এখানে আমার বোনকে সুস্থ করে এবং আমার বোনকে সুস্থ করার পরে মানে উনি আমার অনেকগুলো টাকাও দেয় যে এটা দিয়ে কিছু একটা করো। মোটামুটি অনেকগুলো টাকাও দেয়। আবার যতটুকু আমি জানতে পারছি সোনিয়াপুর ওনার বাবার বাড়ি আছে, মানে বাবার বাড়ি বলতে মানে ওনাদের নিজেদের ব্যবসা বাণিজ্য আছে এবং বাড়িটা ঠিক ওনাদের কিনা জানি না, কিন্তু ওনার বাবার মুদির দোকান আছে, টাকা পয়সা আছে আর কি মোটামুটি বলতে গেলে। তো পরে ওনার মাধ্যমে আমাকে তখন আরেকটা চাকরি পাই, আরেকটা ঢাকাতে তখন আরেকটা চাকরি পাই। সোনিয়া আপু আমাকে চাকরিটা ঠিক করে দেয়। তো ওইখানে চাকরি করতাম, তখন উনি আমাকে প্রতি মাসে টাকা দিত, কিন্তু চাকরিতে যে টাকা বেতন পাইতাম ওই টাকা দিয়ে তো ওভাবে চলতে পারতাম না ঢাকাতে। উনি আমার নিয়ে যেত সবসময়, মানে মাঝে মাঝে শপিং করাই দিত, হাত খরচের টাকা দিত। মানে ঢাকা শহর এক কথায় বলতে গেলে আমি সম্পূর্ণ ওনার টাকায় বুক ফুলিয়ে চলতাম। মানে খুবই তখন মানে অন্যরকম একটা লাইফে চলে যায়। জীবনে যে একটা কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, পারিবারিক অভাব অনটন, এই সব কিছু থেকে আমি তখন অনেকটা টার্ন করে চলে আসি। তখন উনি টাকা দিত, ওনার কাছ থেকে টাকা নিয়ে চলতাম। এরকম করতে করতে আমি যে চাকরিটা করতাম ওই চাকরিটা আমি ছেড়ে দিই। চাকরিটা ছেড়ে দিই এই কারণে যে সারা রাত সোনিয়ার সাথে কথা বলা লাগে, ওনার সাথে কথা বলি এবং কথা বলে সকালবেলা চাকরিতে গেলে মানে সুপারভাইজাররা বা মানে যাদের অফিসারকে এরা খুব বকাবাধ্য করে। আমিও একটা অফিসের পিয়ন ছিলাম, তো বকাবাধ্য করার পরে চাকরি থেকে বের করে দিছে। তো চাকরি থেকে বের হয়ে যাওয়ার পরেই আমি তখনই সোনিয়ার সাথেই তখন আমি জড়িত, আর তখন কিন্তু আমাদের প্রেম হয়ে যায়। মানে সোনিয়ার সঙ্গে ওই সময়টাতে আমার মোটামুটি প্রেম ভালোবাসা চলতেছে, প্রেমের সম্পর্কই। ওই যেহেতু আমার বয়সে বড়, বাট তারপর ওর সাথে আমার প্রেম চলে। তা আমি ওনারে খুব বেশি যে একটা ভালোবাসি তা কিন্তু না, বাট সে অনেক সুন্দর, বাট ও আমাকে অনেকটা পছন্দ করে। এরকম করতে করতে পর্যাপ্ত টাকা, ধরেন আমি একটা মানুষ, আমি 10 টাকা আমার কাছে বিশাল কিছু, আমি ধরেন 10,000 টাকা পাই গেছি, তাহলে কি আর আমার মাথা ঠিক থাকবে? তখন উনি আমাকে প্রচুর টাকা দিত এবং দিতে একটা পর্যায়ে আমি ওই ঢাকারই যে মহল্লায় থাকতাম ওই মহল্লার বিভিন্ন ছেলেফেলেদের সাথে চলাফেরা করতে করতে একটা পর্যায়ে আমি তখন নেশাতে ডুবে যাই, মানে নেশা করতে শুরু করি। হঠাৎ করে নেশা করতে শুরু করি এবং প্রচুর পরিমাণে নেশা করতেছি। নেশা এমনভাবে করতেছি যে আমার তখন মানে সোনিয়া টাকা না দিলে আমার ফোন দিয়ে গালাগালি করতাম, এই যে তুমি আমার টাকা দাও, আমি মানে নেশা করবো, মানে ওর কাছ থেকে আমি চিল্লিয়া টাকা আনতাম। বাট আমি যে অ্যাকচুয়ালি নেশা করতাম এটা কিন্তু বুঝতো না। বাট আমি এই সমস্যা ওই সমস্যা, আমার টাকা লাগবে, এটা ওইটা বলে ওর কাছ থেকে আমি টাকা আনতাম। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মাসে 15-20 হাজার টাকা মতো আমি ওর কাছ থেকে আনতাম প্রতি মাসে, এবং এই সম্পূর্ণ টাকা আমি তখন নেশার পিছনে ব্যয় করতাম। ওই সময়তে আমার আব্বার চাকরি রিটার্ন হয় এবং রিটায়ার্ড হওয়ার পরে আমার আব্বা অনেকগুলো টাকা পায়, ওই যে পেনশনের টাকা না এরকম কিছু টাকা পায়। ওই টাকাগুলো দিয়ে আব্বা তখন বাড়িতে টুকিটাকি কাজকাম করতেছে, কী জানি করে, পরিবারকে আমার তেমন টাকা দেওয়া লাগতেছে না। আমি যা মানে ওর কাছ থেকে আনতেছি এই সমস্ত টাকাই তখন আমি নেশার পিছনে ব্যয় করি। আমি আমার সম্পূর্ণ হারানো অতীতগুলো হারিয়ে ফেলাম, সব ভুলেই গেলাম। আমার পারিবারিক অবস্থা কী ছিল, আমি কোথায় ছিলাম, এখন কোথায় আসলাম, এর কোনো কিছুই আমি আর মনে রাখি নাই। আমি সব কিছু ভুলে এক অন্যরকম জীবনে তখন চলে আসি, এক রঙিন জীবনে আমি তখন উঠতে থাকি। এই করতে করতে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে সনি একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে রিদওয়ান, আমার তো পরিবার থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিতেছে এবং এতদিন পর্যন্ত আমার দাদি ছিল এই জন্য আমাকে বিয়ে দেয় নাই। দাদি আমাকে অনেক ভালোবাসতো, দাদি আমাকে কাছে রাখছে, এখন দাদি মারা গেছে, আব্বা আম্মা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমি এখন কি করব? পরে আমি বললাম তুমি তো জানোই আমি কোনো কিছু করি না, আমি তোমার টাকায় চলি, তুমি আমাকে মাস শেষে টাকা দাও, তোমার টাকায় খাই, তোমার টাকায় চলি, আমার তো কিছুই নেই। এখন তুমি যদি আমারে বলো আমি তো কিছু করতে পারবো না, এবং আমার পরিবার তো তোমার বাবা যে বড়লোক তারা তো আর আমার কাছে তোমাকে বিয়ে দিবেও না, সুতরাং আমার পরিবার দিয়া ও তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েও তো লাভ নাই। আমাকে তখন দুঃখ করে বলে তোমাকে কত করে বললাম যে কিছু একটা করো, কিছু একটা করো, বাট তুমি কোনো কিছুই করলা না, এত করে বুঝাইলাম, এত করে বললাম, তুমি আমার কোনো কথাই শুনলা না, এবং আজকে তুমি এরকম একটা খারাপ জীবনে চলে গেলা, আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দিলে তখন কি হবে? ইতিমধ্যে কিন্তু মানে সোনিয়ার সঙ্গে আমার অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে। তো পরেও ও আমারে বলে কি আমি বাসা থেকে পালায়া যাব। তো আমি বললাম যে বাসা থেকে পালায়া যাবো, তো ঠিক আছে পালায়া চলে আসো, মানে আমার তো আর ও ছাড়া কেউই নেই, ও যা বলে তাই করতেছে। তা আমাকে বলে আমি বাসা থেকে পালিয়ে গেলে আমি খাবো কি? আমি বললাম মানে আমারে বলে যে আমি খাবো কি? আমি বললাম তুমি কি খাবো, মানে তুমি বাসা থেকে টাকা আনবা না? ও আমারে বলে তার মানে কি আমি বাসা থেকে টাকা নিয়ে গেলে এই টাকা আমি বৈশা বৈশা খাবো, এরপরে চলবো কেমনে?
আমি বললাম, দেখো আমি না এসব কিছু বুঝি না, মানে ওই সময়তে ভাই আমি এমনভাবে নেশা করতাম যে আমার মাথার মধ্যে নেশা ছাড়া কিছু নেই। ও কথা বলতেছে, ওর কথার আমি উত্তর দিতেছি, এবং কী উত্তর দিতেছে আমি তাও জানি না। মানে পুরো নেশার ঘরে থাকে, মানে পুরো নেশার ঘরে আমার তখন সময় কাটায়। তে আমারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো, আমি হয়তো 2-1 দিনের ভিতরে চলে আসবো, তুমি একটা বাসা ভাড়া করো। তো আমার কিছু টাকা দেয়, আমি তো ব্যাচেলারে থাকতাম, আমার আব্বার সঙ্গে না, আব্বা তো তখন গ্রামে চলে যায়, আমি তখন আলাদা একটা বাসা ভাড়া করি, ঢাকাতে একটা বাসা ভাড়া করি। ওই বাসায়ও মাঝে মাঝে আসতো, পরে ওই বাসাটা চেঞ্জ করে আমি আরেকটা নতুন বাসা নিই, যেহেতু সংসার করব। পরে একদিন ও বাসার মধ্যে একদিন দুপুরবেলাও চলে আসে, ব্যাগ ট্যাগ জামা কাপড় সব কিছু নিয়ে চলে আসে। আসার পর ওর মোবাইল ফোনও টোটালি বন্ধ করে দেয়, মানে ফোন প্রায় সুইচ অফ করে দেয়। সুইচ বন্ধ করে দেওয়ার পরে এই বাসায়ও থাকতে শুরু করে। তো প্রায় যেদিন ও আসে ওই দিনও আমাকে 10,000 টাকা দেয়। 10,000 টাকা দিয়ে, ওই টাকা দিয়েও আমারে বলে যে তুমি এই টাকার মধ্যে ঘুইরা টুইরা দেখো যে কোথাও একটা ভালো চাকরি পাওয়া যায় কিনা, একটা ভালো চাকরি করো, আমাদের মাস শেষে বাসা ভাড়া দিতে হবে, আমাদের চলতে হবে। এখন তো আর আমার আব্বা আমাকে টাকা দিবে না, আর আব্বার কাছে আমি যাইতেও পারবো না। আর আমি দেখি আস্তে আস্তে করে পরিবারের সাথে ঠিক হওয়া যায় কি না, আপাতত তুমি একটা চাকরি ম্যানেজ করো, আমাদের বাসা ভাড়া আমাদের চলা লাগবে। তো ও আমার এগুলো বলছে, আমি কিন্তু ওগুলো ওভাবে মাথায় নিইনি, মানে ওর কথাগুলোকে আমি ওভাবে গুরুত্বই দিইনি। ও আমাকে বলছে, আমি জাস্ট কানের কাছে নিয়ে ওখানে রেখে দিছি। তা এরকম করে সময়গুলো কাটতেছে, এবং একটা পর্যায়ে দেখা গেলো ও আমাকে বারবার বলতেছে, আমি ওরা টাকা দাও, আমার টাকা দাও, আমি নেশা করবো, টাকা দাও, নেশা করবো। ও তখন বুঝে গেছে যে আমি নেশা করি, বাট ও আমাকে অনেক বুঝাইতো যে রিদওয়ান তুমি ভালো করতেছো না, তুমি একটা ভালো জীবনে আসো, তুমি কেন নেশা করতেছো। বাট তখন আমার নারীর প্রতিও একটা ভালো লাগা কাজ করতাম, মানে ওরেও আমার ভালো লাগতো না। এমন করতে করতে প্রায় আমাদের সংসারটা 8 থেকে 9 মাসের মতো হয়, এবং এই 8-9 মাস ওর বাবা মায়ের সাথেও কোনো যোগাযোগ করে নাই, ওর বাবা মায়ের সাথেও কোনো কথা বলে নাই, মানে পুরো ফ্যামিলির সাথেও তখন মানে সম্পূর্ণ আলাদা। এই অবস্থার মধ্যে ও তখন 8-9 মাস পরে কোত্থেকে জানি মানে অনেকগুলো টাকাও নিয়ে আসে, এবং এই টাকাটা কোত্থেকে আসে তা কিন্তু আমি জানি না। মোটামুটি ওর কাছে অনেকগুলো টাকা আছে, প্রায় আপনার 1.5-2 লাখ টাকার মতো ও নিয়ে আসে। হঠাৎ করে টাকাটা কোত্থেকে আনে, আইনা আমারে বলতেছে যে এই টাকাটা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করাও। তা আমি তখন বললাম যে টাকাটা দিয়ে আমি কিসের ব্যবসা বাণিজ্য দাঁড় করাবো, দেখি দাও। তো ওর কাছ থেকে আমি টাকাটা নিই, তাও এখানে ছিল 2 লাখ টাকার মতো, 1 লাখ টাকার মতো আমি নিয়ে যাওয়ার পরে ওই টাকাটা আমি ব্যবসার নামে নিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ টাকাটা আমি নেশার পিছনে ব্যয় করে ফেলি প্রায় 1 মাসের মধ্যে। এরপরে এই নিয়ে ওর সাথে আমার ঝগড়া, মানে ও আমার সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করে, মানে বাসায় গেলে ঝগড়া, মানে দুজনে একটা সেকেন্ডের জন্য শান্তি নেই, মানে মারামারি, শুধু মারামারি। তো এমন করতে করতে মানে ঢাকাতে আমাদের একটা বড় ভাই ছিল, মানে বড় ভাই বলতে আমার নেশার জগতের গুরু আর কি। বাট এই ভাই যে নেশা করতো এটা কিন্তু আবার মানে সোনিয়া জানতো না। এবং ওই বড় ভাইয়া তখন মানে ওনার বিজনেস আছে ঢাকাতে, অনেক ভালো ভালো বিজনেস আছে, ওনার নাম হচ্ছে পলাশ ভাই। তো আমাদের মাঝে এই ঝামেলা লাগার পর একদিন পলাশ ভাইয়ের কাছে ও সম্ভবত বিচার দেয়, না জানি কীভাবে জানি পলাশ ভাই জানতে পারে। তো পলাশ ভাই একদিন বাসায় আসার পরে সোনিয়ার সাথে আমার বিষয়টা মিটমাট করে দিয়ে তখন পলাশ ভাই আমারে বলে, তো একটা কাজ করতে আমার দোকানে থাক, মানে ওনার ব্যবসায় তখন উনি আমাকে লাগাই দেয়। তো ওনার ব্যবসাতে আমি তখন থাকতেছি, কাজ করতেছি। তাই এরকম করতে করতে একদিন হলো কি, প্রায় ওনার দোকানে আমি 3 মাস থাকি। 3 মাস পরে আপনার ইন্ডিয়া থেকে, ওনার বাড়ি ছিল কিন্তু মূলত ইন্ডিয়া, মানে পলাশ ভাইয়ের বাড়ি ইন্ডিয়া, ওনার অরিজিনাল বাড়ি ইন্ডিয়া, আর নানার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকাতে, পুরান ঢাকায় নানার বাড়ি, কিন্তু উনি থাকে হচ্ছে মানে ওনার বাবার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। তো উনি ইন্ডিয়াতে মাঝে মাঝে যায়, দেশেও আসে, এবং ওনার কাছে 2 দেশের পাসপোর্টে আছে, ইন্ডিয়ান পাসপোর্ট ওনার কাছে আছে। কেমনে বানাইছে কি জানি, আমি জানি না এখন কি এটা রিয়েল না ফেক তাও জানি না, কিন্তু উনি আমাকে একদিন পাসপোর্ট দেখাইছে। তো এই করতে করতে একটা সময় হলো কি, মানে তখন কিন্তু সোনিয়ার সাথে আপনার পলাশ ভাইয়ের সম্পর্ক খুব একটা ভালো না, কিন্তু আমার সাথে সম্পর্কটা ভালো। ওনার দোকানে আমি কাজ করি, উনি আমাকে এখানে সেখানে নিয়ে যায়, মানে এই সম্পর্কটা খুবই ভালো। এই করতে করতে একটা সময় পলাশ ভাই বললো কি যে দুর্গাপূজা আসতেছে। ওই সময়টিতে কিন্তু আমার মানে নেশার সম্পূর্ণ টাকা পলাশ ভাই দিত, মানে আমি ওনার টাকায় মানে নেশা করতাম, উনি আমাকে টাকা দিত, সোনিয়া কিন্তু আর ওই সময় আমাকে টাকা দেয় না। তো এই শেষের দিকে আইসা পলাশ ভাই বলতেছে সামনে দুর্গাপূজা, এবং দুর্গাপূজাতে উনি আমারে বলতেছে আমাকে আর আমার ওয়াইফকে ইন্ডিয়াতে নিয়ে যাবে পূজাতে। পরে আমি বললাম যে আমার ওয়াইফ কি যাবে? বলে যাবে না কেন, চলো দুজনে মিলে ইন্ডিয়া থেকে ঘুরে আসি, তোমরাও আমার সাথে যাবা, আমি তোমাদের পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দিব। তো এই কথা বলার পরে তখন উনি আমাকে পাসপোর্ট ভিসা, আমার এবং সোনিয়া দুজনের পাসপোর্ট ভিসা সব কিছু ঠিক করে উনি আমাকে ইন্ডিয়া বেড়াতে নিয়ে যাবো ওনার বাড়িতে। ওনার বাড়ি ছিল হুগলিতে, ইন্ডিয়ার ভিতরে। তো ওখানে নিয়ে যায়, ওখানে আমি তখন ওনার সঙ্গে যাই। গেলে মানে এতে আবার অনেক কাহিনী আছে, ওইদিকে না যাই। এতে মানে সোনিয়া কিন্তু যেতে চাই নাই, আমি একরকম ওকে বাধ্য করছি যে উনি আমাদের অনেক বড় ভাই, ওনার এখানে আমি কাজ করি, উনি আমাকে ইনভাইট করছে, আমরা এখন যাব। এমন করতে করতে আমি তখন ওই জায়গার ভিতরে যাই, মানে ওখানে যাই। তো ওই হুগলিতে যাই, এবং সেখানে আমরা অনেক ঘুরি ফিরি, মানে বিভিন্ন মজা মাস্তি করি। এভাবে প্রায় 3 দিন পরে একদিন রাতের বেলায় নেশা করার জন্য বসছিলাম পলাশ ভাইয়ের বাসায়।
নেশা করতে করতে এইভাবে পলাশ ভাইয়ের এক সিনিয়র বড় ভাই, ওই লোকের বাড়িও ইন্ডিয়াতে, এবং তিনি অনেক বড় লোক, তার গলায় স্বর্ণের চেন, হাতে স্বর্ণের বালা, মানে রিচ একটা মানুষ। তো সেদিন আমি আবার একটা কাজ করছি, আমি আপনাকে বলিয়ে রাখি, আমি ওই দিন মোটামুটি মানে জোর করি সোনিয়াকে আমি মোটামুটি একটু নেশা করাইছি। ওই দিন আমি সোনিয়াকে নেশা করাইছি, একরকম জোর করে করাইছি, ও করতে চাই নাই, এবং জোর করে করাইছি। করানোর পর ও তখন ওখানে সেন্সলেস হয়ে গেছে, রুমের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে এখানে আমার ওই পলাশ ভাই তখন আমাকে বলতেছে, বড় ভাইয়া তোমার ওয়াইফের কাছে যাবে, তোমার কোনো আপত্তি নেই তো? ওই সময় কিন্তু আমি পুরো নেশার ঘরে ছিলাম। তা আমি ওই নেশার মধ্যে বলে দিয়েছি, হ্যাঁ যাক না, তাতে কি, মানে আমি তখন পুরো নেশাতে আছি। আমি কিন্তু এটা মানে আপনার ভালো মাইন্ডে বলি নাই, বা যে আমি মানে আমার মানে তখন সেন্স ছিল না। আমি যে ঠিক আছে যাক। তো উনি গেছে, গিয়ে না আমার ওয়াইফের সঙ্গে উনি সম্ভবত ও তো আপনার নেশা করা অবস্থায় ছিল, ওরা মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে। তো হওয়ার পরে পরের দিন আমার পলাশ ভাই যখন আমার বলতেছে, গতকালকে তো রাত্রে তুমি এটা করছো, আমার এই বড় ভাই কিন্তু তোমার ওয়াইফের কাছে গেছে। আমি বললাম ভাইটা আপনি কি বলেন? বলে হ্যাঁ গেছে, তুমি তো যাইতে বলছো। আমি বললাম ভাইটা উনি কেমনে গেল, আর আমি বা কেমনে অনুমতি দিলাম? তো পরে উনি আমার আলাদা ডাইকে নিয়ে বলতেছে যে, দেখো রিদওয়ান, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ, যদি পারো আমার কথাটা শোনো, এই কথাটা তোমার কাজে আসবে। আমি বললাম গুরুত্বপূর্ণ কথা, কি কথা? ঠিক আছে বলেন। উনি আমাকে বলে, দেখো আসলে সোনিয়ার সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে, সোনিয়া যদি ঢাকায় যায়, মানে ঢাকায় ফিরে যায়, ও ওর ফ্যামিলির কাছে চলে যাবে। আমি বললাম মানি, কী বললেন, ওর ফ্যামিলির কাছে চলে যাবে? বলে হ্যাঁ, ওর সঙ্গে আমার কথা হয়েছে, ও ঢাকায় ব্যাক করে গেলে ওর ফ্যামিলির কাছেও চলে যাবে, তখন কিন্তু তুমি পুরো রাস্তায় ফকির হয়ে যাবা। তো আমি তোমাকে একটা অফার দিতে চাই, যদি আমার এই অফারটা মেনে নাও তাহলে তুমি কোটিপতি। আমি বললাম যেমন? উনি বলে, আমার যে বড় ভাই গতকালকে রাতে তোমার ওয়াইফের কাছে গেছে, সে তোমার ওয়াইফকে পছন্দ করছে, সে তোমার ওয়াইফকে পছন্দ করছে, এবং তার কোটি কোটি টাকা, মানে তার ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই। সে বলতেছে যে তোমার 1 কোটি টাকা দিবে তুমি যদি তোমার ওয়াইফকে তাকে দিয়ে দাও। আমি বললাম 1 কোটি টাকা? মানে তখন ধরেন আমার কাছে 10,000 টাকাই বিশাল কিছু একটাতে, 1 কোটি টাকা তো অনেক। আমি বললাম ভাই কী বলেন, 1 কোটি টাকা? বলে হ্যাঁ, 1 কোটি টাকা তোমারে দিবে তুমি যদি তোমার ওয়াইফকে এই লোককে দিয়ে দাও। আমি বললাম এই লোককে আমি আমার ওয়াইফকে কেমনি দিব? বলে কিছুই করতে হবে না, তুমি শুধু বুদ্ধি খাটিয়ে একটা জায়গায় সোনিয়াকে নিয়ে যাবা, এবং সেখানে তুমি সোনিয়াকে রেখে তুমি চলে আসবা। এরপরে তুমি আর আমি একসাথে ইন্ডিয়াতে চলে যাব। এরপরে মানে ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশে চলে যাব। বাংলাদেশে গেলে পরেই মানে বর্ডার ক্রস করার সাথে সাথে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব, উনি আমাকে দিবে, আমি তোমাকে দিব। তা আমি বললাম যে এটা কী ধরনের কথা বলতেছেন আপনি? পরে সোনিয়া বলে, সোনিয়া এখানেই থাকবে, উনি ওনার ইচ্ছা, উনি যা খুশি তা করবে, তোমার তো এটা জানার দরকার নেই, তুমি তোমার টাকা নিয়ে চলে যাবা। তখন আমি বললাম ভাই এটা কীভাবে, এটা করা কি ঠিক হবে? উনি আমাকে বলে, দেখো যদি ঠিক না করো তাহলে তোমার আম ছালা দুটোই যাবে। তুমি যদি এটা না করো, তুমি সোনিয়াকে নিয়ে বাংলাদেশে যাবে এবং সোনিয়া তার বাবা মায়ের কাছে চলে যাবে। সোনিয়া এটা আমার কাছে বলে দিছে, অনেকবার বলছে। আর আরেকটা বড় কথা হচ্ছে, গতকালকে রাতে কিন্তু ওই বড় ভাই সোনিয়ার কাছে গেছে, তার মানে তুমি বুঝতেছো ওনাদের মাঝে কিন্তু সব হয়ে গেছে। এখন তোমার ওয়াইফকে তুমি এটা করলে তুমি কোটিপতি, এই টাকা দিয়ে তুমি ঢাকাতে মানে ব্যবসা বাণিজ্য করতে পারবা, নেশা করতে পারবা, তোমার আর কিছুর অভাব থাকবে না। তা আমি পলাশ ভাইকে এতটাই বিশ্বাস করতাম যে পলাশ ভাইকে ছাড়া আমি কিছুই বুঝতাম না, উনি খুব বিশ্বাস করে ওনাকে। পরে আমি বললাম টাকাটা, বলে টাকাটা উনি ওইখানে রেখে দিয়ে চলে গেলে আমি তোমাকে টাকা দিব, বাংলাদেশে গেলে টাকাটা আমি দিব, এই নিয়ে তোমার টেনশন করা লাগবে না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, মানে মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেলাম দুটো দিক চিন্তা করে। প্রথমত মানে আমি জানি যে সোনিয়ার সাথে পলাশ ভাইয়ের কথা হয়, মানে সুতরাং অবশ্যই সোনিয়া পলাশ ভাইকে বলে দিছে। আর সোনিয়া আমার এমনিও কয়েকবার বলছে আমার ছেড়ে দিবে, ওকে বারবার বলতেছে যে মানে কলকাতা আসার পরেও বলছে আমি ঢাকায় গিয়ে তোমার ছেড়ে দিয়ে আমি আমার ফ্যামিলির কাছে চলে যাব। তেমন কথা হচ্ছে ঢাকায় গিয়ে যদি ওর ফ্যামিলির কাছে চলে যায় তাহলে তো আমার সবই গেল, আর যদি ও এখানে আমি ওকে সেল করে দিই, বিক্রি করে দিই, তাহলে তো আমি কোটিপতি হয়ে গেলাম। এই সিদ্ধান্ত করার পরে আমি তখন পলাশ ভাইকে বললাম যে ঠিক আছে ভাই, তাইলে আপনি এটা করেন। পরে পলাশ ভাই আমাকে একটা লোকেশন দিল, আমি পলাশ ভাই সোনিয়া তখন আমরা ওই একটা রেস্টুরেন্টে গেছি। রেস্টুরেন্টে যাওয়ার পরে মানে এটা পলাশ ভাই করছে, কিছু একটা জিনিস খাবারের সঙ্গে ওর মিশিয়ে দিছে। তো পরে ওর মাথা ঘুরে দিতেছে, শরীর খারাপ লাগতেছে। তো ওইখানে আবার আবাসিক হোটেল ছিল, পরে একটা আবাসিক হোটেলে আমি আর সোনিয়া একটা রুম নিছি। রুম নিয়ে মাত্র খাটের উপরে সোনিয়া শুইছে, ওখানেই সোনিয়া মানে ঘুমায় আসছে, ওর কোনো আর হুঁশ নাই। হুঁশ না আসার পরে আমি তখন এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমাকে পলাশ ভাই বলতেছে কই? আমি বললাম শোয়াই দিয়ে আসছি। বলে তাহলে চলো। আমি বললাম ভাই টাকাটা? বলে টাকা আমার কাছে আছে, এখন তুমি টাকা নিবা, টাকা নিয়ে কী করবা? চলো বর্ডার ক্রস করে আমি টাকা দিয়ে দিব। তো ভাইয়ের তো কোটি কোটি টাকার ব্যবসা বাংলাদেশেও আছে, নিজের বাড়িটারি আছে, ওনারও বিশাল অবস্থা। তো পলাশ ভাই তখন আমার সঙ্গে
একইভাবে আমরা তখন ফ্লাইটে আপনার দিল্লি থেকে তখন আমরা চলে আসি ঢাকাতে। ঢাকাতে আসার পরে আমি বললাম, ভাই আমার টাকাটা। উনি বলে, টাকাটা আমার বাসায় আছে, আমার বাসায় টাকাটা আছে, আমি তোমাকে আমার বাসা থেকে দিয়ে দিব। তো আপাতত তুমি তোমার বাসায় যাও এবং সকালবেলা আসতে তুমি টাকা পেয়ে যাবা। তো 1 কোটি টাকা তো নর্মাল কোনো কথা না। আমি বললাম, ভাই টাকাটা আপনি আমাকে এখনই দিতে হবে, আপনি আমাকে কালকে দিবেন কি? উনি বলে, দেখো আমার কাছে তো এখন এই টাকা নাই, আমার তো ব্যাংক থেকে উঠাইতে হবে, আমার ওই বড় ভাই ব্যাংকে টাকাটা ট্রান্সফার করছে, আমি ব্যাংক থেকে টাকাটা উঠে তোমাকে দিয়ে দিব, তুমি আজকে রাতে বাসায় যাও। পরে আমি রাতের বেলায় বাসায় গেছি। এখন বাসায় যেতে আমার চোখে ঘুম আসতেছে না। হাইরে, আমার সোনিয়ার আমি ওখানে রেখে চলে আসছি, সোনিয়ার জামা কাপড় সব কিছুই তো এখানে আমার চোখের সামনে, ওর জুতোগুলো আছে, ওর জামাগুলো আছে, বাট আমি ওইভাবে রেখে চলে আসছি। সত্যি কথা বলতে খুব খারাপ লাগতেছিল, ভিতরে কান্না আসতেছে, খুব খারাপ লাগতেছে। এবং একটা পর্যায়ে পরের দিন আমি তখন সকালবেলা ওনার দোকানে গেছি, পলাশ ভাইয়ের দোকানে। পলাশ ভাইয়ের কী দোকান ছিল আপনারা বুঝতেই পারেন, অ্যালকোহলের দোকানে ছিল ওনার। পরে সেখানে দেওয়ার পরে আমি পলাশ ভাইয়ের বললাম যে, পলাশ ভাই আমার টাকাটা। বলে, আরে ভাই টাকা দিব তো, এত ঝামেলা করার কি আছে, এই টাকা দিব 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 বইলা প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, উনি আমাকে টাকা দেয় না। সপ্তাহখানিক পর আমি বুঝলাম যে উনি আসলে আমাকে টাকাটা দিবেই না, উনি আসলে আমার সঙ্গে চিটিং করছে। তো এই নিয়ে আমি তখন ওনাকে ধমকাধমকি করি যে, আমি ভাই মহল্লা লোকদেরকে জানাবো, আমার টাকার দরকার নাই, আমার ওয়াইফকে আমার কাছে আইনা দেন, আমার টাকার দরকার নাই। তো উনি আমার বলে, তুমি ওয়াইফকে বিক্রি করে দিয়েছো এখন? আমি বললাম, বিক্রি করছি তো আমরা টাকা দিচ্ছেন না কেন? বলে, আচ্ছা ঠিক আছে দিমুনি। এরকম করে একদিন হলো কি, মঙ্গলবারে উনি আমার কিছু মাল নিয়ে একটা জায়গায় পাঠাইছে, আপনার ডেলিভারির জন্য আর কি। তো ওনার বাইক আছে, বাইকের উপরে আমি তখন মালগুলো নিয়ে গেছি। খানিকটা সামনে যাওয়ার পরে যেটা শিওর আমি এটা ওনারই পরিকল্পনা ছিল, হঠাৎ করে আমি তখন পুলিশের হাতে অ্যাটাক হয়ে যাই। এবং মালসহ পুলিশ তখন আমাকে ধরে আমাকে ওইখানে থানায় নিয়ে যায়। এর আগেও আমি অনেকবার প্রায় আপনার 50-60 বারের উপরে আমি ধরা খাইছি, কিন্তু আমি এদিক দিয়ে ঢুকি, পলাশ ভাই ওই দিক দিয়ে বের করে নিয়ে আসে, ঢুকি একদিক দিয়ে, পলাশ ভাই আরেক দিক দিয়ে বের করে নিয়ে আসে। আমি কিন্তু ওটা আমার শ্বশুর বাড়ির মতো হয়ে গেছে। বাট এবার যখন আমি বললাম, পলাশ ভাই আমাকে দেখতে গেল না, এবং দেখতে তো গেলই না, পলাশ ভাই নিজে তখন আমি ওখানকার একটা পুলিশের মাধ্যমে জানতে পারি, অনেক পুলিশের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, যেহেতু আমি এই লাইনে কাজ করতাম। এক পুলিশের মাধ্যমে জানতে পারি যে পলাশ ভাই উল্টার থানায় টাকা দিয়ে আমার নামে আরও কয়েকটা মামলা দাঁড় করাই দিছে। এই মাদক মামলার সাথে উনি আমাকে অস্ত্র মামলা আরও কয়েকটা মামলা দিয়ে দিছে। আমি কিন্তু এসবের ধারে কাছেও নাই। তখন আমার অবস্থা এতটাই বাজে হয়ে গেছে, যে এতটাই খারাপ হয়ে গেছে যে আমি আপনাকে বোঝাতে পারবো না। 1 টাকা তো আমাকে দেয়ই নাই, এবং এই অবস্থার ভিতরে আমি তখন পড়ে গেছি। এই মামলায় 1 দিন 2 দিন না, প্রায় 1.5 বছর, আমি 1.5 বছর জেল খাটি। 1.5 বছরও বেশি হবে, আমি তো হিসাব করে নিই, তবে প্রায় 1.5 বছরের মতো আমি তখন জেলে থাকি। আমার বাবা মা, আমার পরিবার কেউ আমার খবর নিতে আসে নাই, কেউই আমার টোটালি কোনো খবর নেয় নাই। 1.5 বছর পরে আমি ওখান থেকে বের হই, যেভাবে হোক আমি বের হই। 1.5 বছর পরে বের হওয়ার পরে আমি জানতে পারি যে আপনার পলাশ ভাইয়ের ব্যবসা বাণিজ্য ঢাকাতে যা ছিল উনি সব ক্লোজ করে দিয়ে উনি চলে গেছে ইন্ডিয়াতে। ওনার ব্যবসা বাণিজ্য আর কিছুই নেই, সব উনি সেল করে ইন্ডিয়াতে চলে গেছে। আমি তখন আপনার সোনিয়ারে খুঁজতেছি ইন্ডিয়াতে, সোনিয়া তার তো সোনিয়া ইন্ডিয়াতে আছে। 1.5 বছর জেলে থাকার পরে আমার কাছে মনে হলো যে আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি। আমি আমার সোনিয়াকে ইন্ডিয়া যাবো, এবং ইন্ডিয়া গিয়ে আমি সোনিয়াকে নিয়ে আসবো। সব কিছুর জন্য আমি অনুতপ্ত। আমি আমার সব লাইফ ছেড়ে দিব, আমি সোনিয়াকে নিয়ে একটা সুখী সংসার করব, ছোটোভাবে বাঁচবো, আমার এই সমস্ত আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি তখন এখান থেকে বের হয়ে হুন্য হয়ে সোনিয়ারে খুঁজতেছি যে কোথায় সোনিয়াকে পাওয়া যায়। আমি আর তো সোনিয়ার কোনো খবর পাই না, ইন্ডিয়াতেও যেতে পারি না। এরপরও 2 বার অবৈধভাবে আমি ঢুকছিলাম, কিন্তু ওই পর্যন্ত গিয়ে আমার কাছে অত টাকা পয়সা না, আমি কিছু করতে পারিনি। এরকম করতে করতে একদিন হলো কি, আল্লাহরই কি হুকুম আর কি, আমি আমাদের এক যে আশিক ভাই বা আমরা যারা এক সময় একসাথে থাকতাম, ওখানকার একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, ভাই বন্ধু আমার ফ্রেন্ডের মতোই। ওর সাথে আমার দেখা হয়েছে, নাম হচ্ছে রোবেল। ওরে একদিন আমি দেখছি, দেখার পর ও আমারে বললো যে তুই তো বেটা চিটার। আর এই বহু বছর পরে দেখা, আমি বললাম চিটার বলে তুই আশিক ভাইয়ের সাথে বেইমানি করছিস, আশিক ভাইয়ের গার্লফ্রেন্ডরে তুই নিয়ে গেছিস। আমি বললাম, বেটা আশিক ভাইয়ের গার্লফ্রেন্ড আমি নিয়ে জানি, আশিক ভাইয়ের বউ বাচ্চা থাকার পর আশিক ভাই মেয়েরে ধোকা দিছে। তা এই ছেলে আমারে বলতেছে, তা ওই মেয়েরে ধোকা দিলে তুই আবার কেমন ভালো করছিস, তুই তো ওই মেয়ের ইন্ডিয়া নিয়ে বিক্রি করে দিছিস। যখন রোবেল আমার এটা বললো যে আমি ইন্ডিয়া নিয়ে ওই মেয়েরে বিক্রি করে দিছি, আমি তখন রোবেলের ধরে বলতেছি, আর রোবেল তুই এটা কেমনে জানোস যে আমি ইন্ডিয়া নিয়ে ওই মেয়েরে বিক্রি করে দিছি? রোবেল তখন বলতেছে, আমি জানবো না, আমি সবই জানি। পরে ওই মেয়ের ফ্যামিলি ওই মেয়েরে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। আমি বললাম, তার ওই মেয়ে এখন কোথায়? বলে মেয়ে তার ফ্যামিলির কাছে আছে। আমি বললাম, তুই এই কথাগুলো কীভাবে জানলি? বলে, এটা আমি কেন, এটা মহল্লার সবাই জানে, এবং এটা আশিকও জানে।
বললাম আশিক ভাই কই আছে? বলো ও আছে, কাজ করে। আমি তো আশিকের কাছ থেকেই শুনছি বা এটা মহল্লার সবাই জানে, তুই কিন্তু আমাদের মহল্লার দিকে যাইস না, আমাদের মহল্লার দিকে গেলে পরে তোর কিন্তু সবাই মেরে ফেলবো, তোর কিন্তু সবাই খুঁজতেছে, তুই আমাদের মহল্লার দিকে যাইস না, আর মেয়ের পরিবারে যদি জানতে পারে তাহলে তোর অনেক ক্ষতি করবে। তার এই কথাগুলি শোনার পরে আমি তখন আস্তে আস্তে করে নিজে নিজে গোপনে গোপনে তদন্ত করলাম এবং করে জানতে পারলাম যে ও আসলে যা বলছে সবই ঠিক। সোনিয়া ওর ফ্যামিলির কাছে আছে, ওইখানে আছে। তো এবং এও শুনেছি ওর বিয়ে হয়ে গেছে, সোনিয়ার বিয়ে হয়ে গেছে। তা আমার তখন খুব ভালো লাগছে, বিশ্বাস করেন যখন আমার জীবনে মনে হয় যখন এই কথাটা শুনলাম যে ইন্ডিয়া থেকে ওর পরিবার ওকে নিয়ে আসছে, কীভাবে আনছে এবং আনার পর ওকে বিয়ে দিয়ে দিচ্ছে, ওর এখন বিয়ে হয়ে গেছে। তো আমার ভিতর তখন আর কোনো কষ্ট রইল না, যে যাই হোক সোনিয়া তো তার জীবনের একটা ভালো পর্যায়ে চলে গেছে, ও ভালো থাকুক, আল্লাহকে ভালো রাখুক। আমি ওর ক্ষতি করছি, ও আমাকে মাফ করলে না করুক। আমি ওরকম একটা নিয়ে তখন আমি একটা গার্মেন্টসের চাকরিতে ঢুকি। তখন তো আমার সব শেষ, আমার কাছে একটা টাকাও নেই চলার মতো, পরিবারের কাছেও যাই না, পরিবারও আমার কাছ থেকে আমাকে থেকে একরকম মুখ ফিরিয়ে নিয়েছে, ওরা ওনাদের মতো করে আমার পরিবার চলতেছে। ঢাকাতে তখন আমি একটা চাকরি নিলাম, গার্মেন্টসে চাকরি করতেছি এবং সারাক্ষণই মনটার মধ্যে মানে কোথায় ছিলাম কোথায় গেলাম, 1.5 বছর জেল খাটলাম, কত রাজার হাওলাতে জীবন কাটালাম, সবশেষ এখন গার্মেন্টসের কর্মী। মানে বাস্তবতার সাথে নিজের জীবনটাকে মিলাইতে পারতেছিলাম না, যে এই উত্থান পতন এগুলোর সাথে মিলাইতে পারতেছিলাম না। তো গার্মেন্টসে চাকরি করতে করতে ওই গার্মেন্টসেরই আপনাদের কুমিল্লার একটা মেয়ে, নাম হচ্ছে সাইমা, ওই মেয়েটার সঙ্গে আমার গার্মেন্টসে তখন পরিচয় হয়। মেয়েটার একটা বাচ্চা আছে এবং মেয়েটা তার বাচ্চাটাকে নিয়ে চলে আসছে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। তো মেয়েটার মূলত হচ্ছে ওর হাজব্যান্ড সৌদি আরবে থাকতো, তো যেভাবেই হোক যে কোনো কারণে হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে মেয়ের বাবা মা মেয়ের আর ঘরে জায়গা দেয় না, যে তুই হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স করলে কেন। হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়াতে পরে মেয়ের বাপ মা ঘর থেকে বের করে দেয়। কুমিল্লারে আরেকটা মেয়ের সহযোগিতায় এই সাইমা তখন আরেকটা মানে ওর বাচ্চাটারে নিয়ে ঢাকায় চলে আসে। তো বাচ্চাটার ওই বাসায় রাইখাও তখন গার্মেন্টসে চাকরি করে। তোর জীবনের গল্পটা অনেক করুণ আর কি, মানে খুব মানে কষ্টের একটা অবস্থা। তো আমার সঙ্গে তখন পরিচয় হয়, কথাবার্তা বলে, আমার জীবনেরও অনেক ইতিহাসও জানে। বিশেষ করে আমার জীবনে সোনিয়ার বিষয়টা পুরোপুরিভাবে জানে। ও আমাকে বলছে মানে যে এই কাজটা আপনি ভালো করেন নাই, আপনি পুরুষ জাতির কলঙ্ক, এটা আপনি খুব খারাপ করছেন। তা আমি ওরা বুঝে যে আমি আসলে যা করছিলাম সবই নেশার ঘরে করছি, নেশা আর লোভ, এই দুইটা জিনিস আমার সঙ্গে এরকম করেছে। পরে এই করতে করতে তখনই সাইমার সঙ্গে আমার তখন একটা ভালো সম্পর্ক হয়। সম্পর্ক হতে হতে আমরা মাঝে মাঝে একাকিত্ব সময়টা আমি ওর সাথে ফোনে কথাবার্তা বলে কাটাইতাম, ওর সাথে গল্পগুজব করতাম এবং দেখা গেল সবসময় আমি ওর সঙ্গেই থাকতাম। এই করে একবার ও আমাকে বললো একটা কাজ করো, মানে পরে আমাদের দুজনের মাঝে একটা সম্পর্ক হয়। ওর একটা ছেলে আছে যার বয়স প্রায় আপনার 7 থেকে 8 বছর হবে। তাই ওই ছেলেটারও পড়াশোনা করায়, তো গার্মেন্টসে চাকরি করে। পরে আমি ওরে বিয়ের প্রস্তাব দিলাম ডিরেক্টলি, যেহেতু আমার এখন আর ধরেন কোনো কিছুই নাই। তাই পরে বিয়ের প্রস্তাব দিলাম, পরে ও তখন আমরা দুজনে তখন বিয়ে করছি। বিয়ে করার পর আমরা সংসার করতেছি। আমার বিয়ের প্রায় আপনার 3 থেকে 4 মাসের মাথায় হঠাৎ করে ছেলের পরিবার জেনে গেছে ও যে আমার কাছে বিয়ে বসছে বা কিছু একটা, মানে ওর আগের হাজব্যান্ড যার সাথে তালাক হয়ে গেছে, ওই লোকে তখন কেমনে লবিং করে থানা থেকে ওর যে ছেলে আছে ছেলেটাকে তখন নিয়ে গেছে। ছেলেটার ও পড়াশোনা করাইছে, আর ছেলেটাকে তখন ছেলের বাবা নিয়ে গেছে এবং ছেলেও চলে গেছে। তাই ছেলেটা চলে গেছে, তখন আমি আর সাইমা তখন একসঙ্গেই থাকতাম, একসঙ্গে চলাফেরা করতাম এবং আমাদের দুজনের মাঝে তখন খুব ভালো সম্পর্ক ছিল। এবং আমার ইচ্ছে আছে সাইমাকে পাওয়ার পরে যেটা মনে হলো যে অতীতে আমি যাই করছি যেটাই করছি এই সবই ছিল আমার ভুল, এই সবই ছিল আমার অপরাধ, বাট আমি এখন যে জীবনে আছি এটাই আমার রাইট জীবন। এবং সাইমার সঙ্গে আমি জীবনের বাকি সময়টা যদি এভাবে কাটাতে পারি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার জীবন আর কোনো কিছু চাওয়া নাই, কোনো কিছু পাওয়াও নাই। আমি সাইমাকে ভালোবাসি এবং ওর সঙ্গে আমি আমার বাকি জীবনটা কাটাবো। এরকম করে ওর সঙ্গে আমার প্রায় 8 থেকে 9 মাসের মতো সংসার হয়। তবে বিশ্বাস করেন আমার এই সময়গুলো এতটা ভালো কাটছিল। আমরা দুজনেই গার্মেন্টসে একসঙ্গে সকালবেলা কাজে যাইতাম, ও কাজ করতাম আমি কাজ করতাম, দুপুরে একসঙ্গে দুজনে খাওয়া দাওয়া করতাম, দুজনে একসঙ্গে খাইতাম, খাওয়ার পরে আবারও একসঙ্গে আমরা গার্মেন্টসে কাজ করতাম, রাতে ফিরে আসতাম। মানে আমাদের সম্পর্কটা ছিল খুব মধুর একটা সম্পর্ক। তা এরকম করে সময়গুলো কাটতে 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 আল্লাহর কি হুকুম আর কি, হঠাৎ করে মানে সবসময় ও তখন বলতো যে ওর পেট ব্যথা সবসময় বলতো পেট ব্যথা, এবং কোনো একটা জায়গায় বসে থাকলে বলতো আমার কোমর ব্যথা, মানে খুব একটা সমস্যা দেখাইতেছে। আমি ডাক্তার দেখাইতেছি। এইভাবে ডাক্তার দেখানোর পরে আমি হঠাৎ ডাক্তারের মাধ্যমে জানতে পারি সাইমার 2টা কিডনি ড্যামেজ। একটা কিডনি অনেক আগে বাদ হয়ে গেছে এবং বাকি কিডনির অবস্থাও খুব খারাপ, ওইটাও শেষ পর্যায়ে আছে। তো ওরে বাঁচাতে হলে ইমিডিয়েটলি ওর কিডনি ট্রান্সফার করতে হবে। তখন ভাই আমার অবস্থা এরকম খারাপ যে আমার কাছে তো কোনো টাকাও নাই, আমি টাকা কোথায় পাবো? ওর এত বড় এত দামি প্রায় অনেক টাকার দরকার।
তখন আমি পাগলের মতো গার্মেন্টসে যেখানে চাকরি করতাম ওখান থেকে মানুষের কাছে সাহায্য চাইতে শুরু করলাম। তো টুকিটাকি যেই হোক মানে মানুষ সাহায্য করছে, সবাই যে যার মতো করে সাহায্য করছে, সবার কাছ থেকে সাহায্য নিলাম এবং ক্যাম্পেইন করতে শুরু করলাম। ধরেন ফেসবুকে মানে আপনার ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইতেছি, বিভিন্ন মানুষের কাছে ফেসবুকের মাধ্যমে সাহায্য চাইতেছি বা অনেকের কাছে যাইতেছি, অনেক বড় বড় মিডিয়া ব্যক্তিদের কাছে যাইতেছি, বাট আমিও আমার বউয়ের কোনো কিছু করতে পারি না। মানে এমন অবস্থা হয়েছে আমি যাকে বাঁচাইতে পারবো এটি আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। ওরা বাবা মার সাথে যোগাযোগ করে কুমিল্লাতে, তারাও ওই মেয়েরে দামও দেয় না, ওই মেয়ের পরিচয় তারা দেয় না। মানে হিসাব করতে গেলে আমার যা আগের বউ ছিল সোনিয়ার তুলনায় সাইমা 100 ভাগের 1 ভাগও সুন্দর না। কিন্তু সোনিয়া তো সুন্দর হওয়ার পরেও সোনিয়ার প্রতি আমার প্রেম ভালোবাসা আসে নাই, বাট সাইমার প্রতি কেন জানি আমার এতটা ভালোবাসা জন্মে গেছে। তো আমি মানে নিজের কিডনি বিক্রি করে হলেও ওকে চিকিৎসা করবো, মানে এরকম একটা পদক্ষেপে পর্যন্ত যাই। তো আমি ওর কিডনিটা ট্রান্সফার করতে যে টাকা লাগবে সেটাকে আমার কিডনিতে হবে না, মানে আমার তাই হবে না, ওর অনেক বেশি টাকার প্রয়োজন। এখন এই ডাক্তারি হিসাবে মতো অনেক টাকা লাগবে। পরে এরকম করতে করতে একটা সময় আমার আশিক ভাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়। তখন আশিক ভাইয়ের সঙ্গে মোটামুটি ভালো হয়ে যায়। আমি বিয়ে করে ফেলার পরে আশিক ভাইয়ের সঙ্গে তখন সম্পর্ক হয়, ভালো হয়, মাঝে মাঝে ফোনেও কথা হয়। একদিন আশিক ভাই আমারে বললো যে আমার একটা পরিচিত বড় ভাই আছে, আমার ওই বড় ভাইয়ের কাছে তোকে নিয়ে যাব, ওই বড় ভাই তোরে টাকা দিব, উনি রাজনীতি করে। তো আশিক ভাই তখন আমাকে একটা সিনিয়র বড় ভাইয়ের কাছে নিয়ে গেল, ওই নাকি রাজনীতি করে, বড় নেতা। তো ভাই তখন বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার বউকে চিকিৎসা করাই দিব, তুমি টেনশন করো না। হঠাৎ করে বড় ভাই থেকে আসলো, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে বড় ভাইয়ের হসপিটাল আছে, ওই হসপিটালে আমি তখন আমার বউ সাইমাকে তখন ভর্তি করাই, এবং ভর্তি করানোর পরে সাইমার তখন অপারেশন হয় এবং আলহামদুলিল্লাহ ওর কিডনি ট্রান্সফার হয় এবং ও সুস্থভাবে ফিরে আসে, বেঁচে আছে। তো ও বেঁচে আসছে, এটাতে আমি মহা খুশি, আল্লাহর কাছে আমার মানে 1000 কোটি গুণ শুকরিয়া আছে ওরা আমি ফিরে পাইছি এবং আমি সাইমার সঙ্গে সুখে শান্তিতে তখন সংসার করতেছি। তো এখন ওই যে সিনিয়র বড় ভাইয়ের কথা বললাম, যিনি মানে আপনার মানে আশিক ভাই বললো আর কি যে ওই সিনিয়র বড় ভাই টাকা দিছে, ওনার টাকা আমার ওয়াইফের চিকিৎসা হয়েছে। তো ওই সিনিয়র বড় ভাইকে একদিন আমি এমন একটা জায়গায় দেখছি, আমি আপনাকে বলতে চাই না, মানে এটুকুই বলি যে মানে উনি যে বড় রাজনীতিবিদ বা উনি যে অনেক বড় লিডার, এগুলো যে আশিক ভাই আমাকে বলছিল এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এই লোক আসলে একটা চাকরি করে এবং আশিক ভাই তাকে ওরকমভাবেই হচ্ছে আমার সামনে ফিটিং দিছে। পরে আমি আশিক ভাইয়ের সবসময় জিজ্ঞেস করতাম, আশিক ভাই আপনি তো ওই লোকের কাছ থেকে টাকাটা আনেন নাই, এ তো প্রায় 8 লাখ 10 লাখ টাকার মতো, এই টাকাটা কে দিছে? আশিক ভাই সবসময় আমাকে বলে যে পাইছি, যেখান থেকে পাইছি ওই লোকেই দিছে। তো আমার মন কেন জানি বলতেছে ওই টাকাটা সোনিয়া দিছে, কিন্তু আশিক ভাইয়ের সাথে তো সোনিয়ার কথা হওয়ার কোনো সুযোগে নেই। সোনিয়া তো কখনোই আশিক ভাইয়ের সাথে কথা বলবে না, আর আশিক ভাইও সোনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ করে না। যেই সিনিয়র বড় ভাইয়ের কথা উনি আমাকে বলছে উনি টাকা দিছে, ওই লোকটা একটা চাকরি করে অল্প কয়েক টাকা বেতনের, এটা আমি পরে জানতে পারছি। তা ওই লোকের পক্ষে এতগুলো টাকা দিয়ে আমার ওয়াইফের চিকিৎসা করা তো পসিবল না। আর যে কোনোভাবে হোক আমি সোনিয়াকে মানে আপনার মানে সোনিয়ার মাধ্যমে আমি মানে নেওয়ার চেষ্টা করছি যে আসলে সোনিয়া টাকাটা দিছে কিনা। ওখান থেকে আমি কোনো রেজাল্ট পাইনি যে সোনিয়া আশিক ভাইকে টাকা দিছে, আশিক ভাইয়ের সাথে বা সোনিয়ার কোনো যোগাযোগ আছে। তো বিশ্বাস করেন মানে আমার ওয়াইফ এখন সুস্থ আছে, আমরা ভালো আছি, আজকে বহু বছর ধরে আমরা সংসার করতেছি, আমাদের কোনো সন্তানাদি হয়নি, কিন্তু আমরা দুজনে অনেক হ্যাপি আছি, এখনও দুজনে গার্মেন্টসে কাজ করি। তো আমার ভিতর কেন জানি এখনও মনে হয়, আমার ওয়াইফও বলে, সাইমাও বলে যে আশিক ভাইকে মানে সম্পূর্ণ টাকাটা সোনিয়া দিছে, এবং সোনিয়া অবশ্যই তার নামটা বলতে মানা করছে। তো এখন সোনিয়া দেশে নাই, দেশের বাইরে আছে, ওর হাজব্যান্ডের সাথে কোরিয়াতে থাকে, দক্ষিণ কোরিয়ার ওইখানে আছে। তো এখন আমার মন কেন জানি বলতেছে ওই টাকাটা আশিক ভাইকে সোনিয়া দিছে। তো সোনিয়া দেখ বা যেই দেখ, যেখান থেকে আশিক ভাই টাকাটা পাক, আমার এখনও যখন আমি চোখটা বন্ধ করি তখন আমার সোনিয়ার কথা মনে হয় যে আমি আমার বউকে এখনও বলি আমি সোনিয়ার উপরে যা অন্যায় করছি, যা অপরাধ করছি, মানে আমি নিজেকে অপরাধী মানে নিজেকে ক্ষমা করতে পারতেছি না। নিজের বিবেক আমাকে প্রতিটা মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে। বিশেষ করেন আপন ভাই, আমি একটা সেকেন্ড ঘুমোতে পারি না, রাতের বেলায় চোখটা বন্ধ করলে মনে হয় আমি সোনিয়ার সঙ্গে এত বড় অন্যায় করলাম, সোনিয়ার সঙ্গে এত বড় অপরাধ করলাম। আমি যদি সোনিয়াকে কখনো পাই, ওর পা ধরে আমি ওর কাছে ক্ষমা চাইব। আমি 99% শিওর, যদিও আশিক ভাই আমাকে এখনও বলে নাই, তবে আমি নিশ্চিত যে আশিক ভাই সোনিয়ার কাছ থেকে টাকাটা নিছে, কারণ আশিক ভাই এতগুলো টাকা কোত্থেকে দিবে। আর ওই বড় ভাইকে যে আমার সামনে সাজাইছে, ওই বড় ভাই অল্প টাকা বেতনের একটা অফিসে চাকরি করে, উনি এত টাকা কোত্থেকে পাবে? উনি কোনো রাজনীতিবিদ না। এগুলো পুরোই মিথ্যা কথা ছিল আশিক ভাইয়ের। তা আমার মন কেন জানি বলতেছে পুরো টাকাটাই ছিল সোনিয়ার। সোনিয়া আমাকে কোনো শাস্তি দেয় নাই, আমাকে জেলে পাঠায় নাই, আমাকে কোথাও পাঠায় নাই, কিন্তু বিশ্বাস করেন আমি আজ পর্যন্ত সোনিয়ার সাথে যে অন্যায় করেছে, যার জন্য আমি একটা রাত ঠিকমতো ঘুমাতে পারি না, প্রতিটা রাত আমি আতকে উঠি। আমার বউ আর আমি আপনার গল্প শুনে আমি আমার বউকে এই কথাগুলো বলছি, আমার বউ সবই জানে,
আমার বউ আমাকে বললো তুমি তোমার গল্পটা আপন ভাইকে বলো, তোমার গল্পটা অনেক সুন্দর। আমি আর আমার বউ মিলে ইমেলের মাধ্যমে আপনাকে গল্পটা লিখলাম, যদি পারেন আপনি আমাদের গল্পটা রেকর্ড করবেন। এটা আমাদের ফোন নাম্বার, যদি পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, এই গল্পটা আমি গতকালকে রাতে পেয়েছি। গতকালকে আমি একটা ইউটিউব লাইভ করেছিলাম, আমার জীবনে প্রথম একটা ইউটিউব লাইভ করি, এবং ওই ইউটিউব লাইভটা করার পরে সেখানকারই একজন ভাই আমাকে প্রথমে আপনার কি বলে ইমোতে নক করে, এবং ইমোতে নক করার পরে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে মানে আপনার ইমেলে যোগাযোগ করে। তো ওই লাইভে উনি আমাকে দেখে, ওই লাইভে উনি কমেন্ট করে, বা ওই লাইভে ওনার সঙ্গে আমার বলেই দিই কথাও হয়। তো সেখান থেকেই উনি ওনার এই গল্পটা আমাকে বললো, এবং তার ওয়াইফের গল্পটা। দুজনেই আমার খুব ভালো ভক্ত, এবং তাদের জীবনের কাহিনীটা আমাকে জানালো। দেখেন, একটা কথা কি, আপনি পৃথিবীর যতই অপরাধ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আপনি যখন রাতে ঘুমোতে যাবেন, পৃথিবীর সব আদালত থেকে আপনি বেঁচে যাবেন। পৃথিবীর কোনো আদালত আপনাকে আটকাতে পারবে না। আপনি না হয় বেঁচে গেলেন, টাকা দিয়ে পারেন, এমনি পারেন, অমনি পারেন, কিন্তু আপনি যখন রাতের বেলায় ঘুমোতে যাবেন, তখন আপনার ভিতরে অন্য একটা আবেগ জাগবে, অন্য একটা আদালত আপনার মাঝে আসবে। সে আদালতের নাম হচ্ছে বিবেক। ওই বিবেকের আদালতে আপনি তখন আটকায় যাবেন। আর বিবেকের আদালত এতটাই ভয়ঙ্কর, সে আদালত আপনাকে ঘুমোতে দিবে না, আপনার মনের শান্তি কেড়ে নেবে, আপনার ভিতরের আত্মাটাকে চিপে ধরে কষ্ট দেবে। আপনি পৃথিবীর সব আদালত থেকে রক্ষা পেলেও বিবেকের আদালত থেকে রক্ষা পাবেন না। আর তাই কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তা করবেন, আমি এটা ভালো করছি তো? হ্যাঁ, রিদওয়ান নেশা করেছে, নেশার ঘরে পড়ে এই কাজগুলোও করেছে, তবে খুব খারাপ করেছে। সোনিয়া আদৌ রিদওয়ানের বউ সাইমাকে টাকা দিয়েছে কিনা, তার চিকিৎসা করেছে কিনা, এর কোনো সতত্ব রিদওয়ানের কাছে নাই। তবে গল্প শুনে যেটা মনে হলো যে 99% সোনিয়াই টাকা দিয়েছে। এছাড়া রিদওয়ানের স্ত্রীর চিকিৎসার জন্য টাকা অন্য কোনোভাবে আশিক জোগাড় করে দিতে পারে বলে আমার কাছে মনে হয় না। আপনার কাছে কি মনে হয় সেটা আপনি অবশ্যই কমেন্টে লিখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও বাংলাদেশের পবিত্র জায়গা আদিনা মুরা থেকে সৌদি আরবের মক্কা মদিনা দেখেন নাই, তাদেরকে বলবো এই ভিডিওতে ক্লিক করে আদিনা মুরার সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখবেন। এটা শুধু আদিনা একটা মুরাই নয়, আমার কাছে মনে হয় জিনদের নামাজ পড়ার এক জায়গাও এটা। জিনদের নামাজ পড়ার এক পবিত্র স্থান হচ্ছে কুমিল্লার পাহাড়ের উপরে সে আদিনা মুরা মাজার, সে মাজারের মসজিদ, সে মাজারের ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন যারা এখনও দেখেননি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।